সাদমান বাগানে চেয়ার পেতে বসে আছে, পাশে নারকেল গাছ সারি পাতে দাঁড়ানো। বৈশাখ মাসের অসহ্য রকম গরম পড়েছে, কোথাও বাতাসের ছিটে ফোটা নেই, তবে এতে তার কোনো সমস্যা হচ্ছে না। পাশে বড় একটি টেবিল ফ্যান আপন মনে ঘুরছে। বড়লোক মানুষ, তারা গরম সহ্য করবে কেন? কিছুক্ষণ পরে সাদমানের মা হাতে চাদর নিয়ে আসলেন। বাগানে বড় একটি আম গাছ রয়েছে, আম গাছের নিচে প্রায় সাদমানের মা বসে থাকেন। হাতে থাকে ক্রোশ এবং উলের সুতা। তিনি সোয়েটার বোনেন। পুরো কাজটি করেন নিজের শখ থেকে। সাদমান মায়ের দিকে আর চোখে তাকিয়ে পুনশ্চ পত্রিকার পাতায় মনোযোগ দিল। রেহানা বেগম বসতে বসতে বললেন, তোমার বাবা আত্মীয় স্বজনদের দাওয়াত দিচ্ছে, তোমার বিয়েতে কোনো অনুষ্ঠান করা হয়নি। কোন দিন অনুষ্ঠান করলে ভালো হয় বলো তো? সবকিছু তো তোমরাই ঠিক করছো, মেয়েকে দেখারও সুযোগ পাইনি। মেয়ে কি করে, কোথায় থাকে এ সম্পর্কেও জানি না আমি, তাই আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন মা? এভাবে কেন বলছো? আমরা কি তোমার জন্য খারাপ কিছু চিন্তা করতে পারি? তাছাড়া ফিজা খুব চমৎকার একজন মেয়ে। 2 দিন হলো বিয়ে হলো তোমাদের, আর কিছুদিন যাক, নিজেই বুঝতে পারবে, দেখে নিও। সাবধানে ক্রুশ ধরো মা, তোমার হাতে লাগবে। তুমি কি এখনো সাদিয়ার জন্য অপেক্ষা করছো? মিথ্যে বলবো না তোমাকে, আমি আসলেই সাদিয়াকে খুব বেশি ভালোবাসি। সাদমান, তুমি শিক্ষিত ভদ্র একজন ছেলে, সবাই তোমাকে এজন্য খুব পছন্দ করে। বাংলাদেশের মানুষরা তোমার ভালো কাজের জন্য তাদের মনে তোমাকে জায়গা দিয়েছে। শুধু একটা কথাই বলবো, কখনো এমন কিছু করো না যাতে তোমার বাবার এবং আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। সাদমান নিরুত্তর, চোখে থাকা চশমা খুলে পরিষ্কার করছে। রেহানা বেগম আবারও বললেন, ফিজার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়েটা গুণবতী, রূপবতী, সেই সাথে দিনদার, একজন কোরআনের হাফেজা। তাই সময় থাকতেই নিজেকে সূত্রে নাও বাবা। সাদমান এতক্ষণে চশমা পরে ফেলেছে, ললাটে বিরক্তির ভাঁজ। পত্রিকা ভাঁজ করে মায়ের উদ্দেশ্যে বলল, আমি সাদিয়াকে কথা দিয়েছিলাম মা, আমি শুধু তাকেই বিয়ে করব। আমি বুঝতে পারছি তোমাকে বাবা, তবে সবসময় মনে রাখবে, ভাগ্য আমাদের সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। আমাদের উচিত বিনয়ের সহিত আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। সাদমান কথা বাড়ালো না, পকেট থেকে ফোন বের করলো। মেসেজ এসেছে, হয়তো সাদিয়া মেসেজ করেছে। রেহানা বেগম সোয়েটার বুনছেন। সাদমান টেবিল ফ্যান মায়ের দিকে ঘুরিয়ে দিল, তবে এই মুহূর্তে ফ্যানের প্রয়োজন ছিল না। আচানক গাছের পাতা নড়ে উঠল, শুকনো পাতা আনন্দের সহিত নিচে পড়ছে। জমিনে থাকা ঘাস হেলে দুলে বাতাস আগমনের খবর দিচ্ছে। বাগানের বাঁ পাশে হরেক জাতের ফুল মিষ্টি মুখে সাদমানের দিকে তাকিয়ে আছে। তবে এসব উপেক্ষা করে সাদমানের দৃষ্টি পড়ল একজন মেয়ের দিকে। সে ফোন বন্ধ করে হাঁটুর উপরে রেখে দিল। মেয়েটি হাতে ট্রে নিয়ে রেহানা বেগমের দিকে এগিয়ে আসছে। অবশ্য রেহানা বেগম এসবে অন্যমনস্ক। সাদমান কিছুক্ষণের জন্য মেয়েটিতে হারিয়ে গেল। মেয়েটি লজ্জা মিশ্রিত অবয়বে সাদমানের দৃষ্টিতে আটকে পড়ল। সাদমান দৃষ্টি হটাচ্ছে না। মেয়েটি নিজে থেকে স্বীয় দৃষ্টি সরিয়ে নিল। পরনে তার গোলাপি রঙের শাড়ি, শাড়ির আঁচল বাতাসে দুলছে। মাথায় গোলাপি রঙের ওড়না, গাত্রবর্ণ হলুদ ফর্সা, যেন দুধে আলতা গায়ের রং। কালো কেশ কটিদেশ ছাড়িয়েছে, চোখে অসম্ভব মায়া। পাপড়ি মেলে কারো দিকে দৃষ্টি দিলেই যেন সে কুপকাত হতে প্রস্তুত, যেমনটি সাদমানের সাথে হচ্ছে। সাদমান একটিবারের জন্য তার দৃষ্টি হটাতে পারল না। মেয়েটি পুনশ্চ সাদমানের দিকে তাকালো। এবারে তাকানোর গভীরতা ছিল অত্যাধিক। 30 বছরের সুদর্শন যুবক সাদমান যেন সেই গভীরতাতে ডুবে যাচ্ছে। বাতাসের তীব্রতায় তার মাথা থেকে ওড়না সরে গিয়েছে, কিছু চুল ললাটে এসে পড়েছে। মেয়েটি এক হাত দিয়ে ট্রে শক্ত করে ধরে এলোমেলো চুলগুলোকে সরিয়ে নিল। রেহানা বেগমের আওয়াজে দুজনেই নিজেদের প্রস্তুত করে নিল। এসেছো তুমি? ভালো করেছো মা, বসো এখানে। আচ্ছা, বসার আগে একটা কাজ করো, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। বাগানের দক্ষিণ দিকে কল আছে, সেখান থেকে আমার জন্য পানি নিয়ে এসো। মেয়েটি মুচকি এসে একদিকে মাথা নাড়ালো। চাদরের পাশে থাকা ছোট্ট বোতল হাতে নিয়ে উঠে পড়ল। রেহানা বেগম বিরক্তি গলায় বললেন, একটু আগেও তো কি সুন্দর বাতাস বইছিল, এখন আবার কি হলো? যে গরম পড়েছে ইদানিং। সাদমান গম্ভীর গলায় বলল, আমাদের তো কোনো সমস্যা নেই মা, এসি আছে। কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে। যাদের এত সুযোগ সুবিধা নেই তারা সত্যিকার কষ্টের মর্ম বুঝে। ঠিক বলেছ তুমি। তুমি কয়েকটা দরিদ্র পরিবারের বাসস্থান ঠিক করে দিবে বলে সিদ্ধান্ত নিয়েছিলে। কাজ কত দূর তোমার? এখনও অনেক কাজ বাকি। ওই দিন দেখলাম সাংবাদিকরা নিউজ করছে, বড় করে হেডলাইন দিয়েছে, বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা, সাবেক এমপি সাকিব সাহেবের পুত্র জনাব সাদমান সানিম 100 জন পরিবারের বাসস্থান ঠিক করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। কত মানুষ যে তোমার প্রশংসা করছিল, গর্বে আমার হৃদয় প্রশান্ত হয়ে গেল। সাংবাদিকরা একটু বাড়িয়েই বলে, মা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। মেয়েটাকে? কোন মেয়েটা? এই যে চা নিয়ে আসলো। রেহানা বেগম হাতে থাকা সোয়েটারটি সাদমানের দিকে ছুঁড়ে দিয়ে বিস্ময় গলায় বললেন, তুমি তোমার বউকে চিনতে পারছো না? তার মানে এই 2 দিন দুজন কোনো কথা বলনি, কষ্ট দিলে তুমি আমাকে। মেয়েটা এতিম, এমন করো না মেয়েটার সাথে। তোমার ভালো ভালো কাজের জন্য প্রত্যেকে তোমাকে পছন্দ করে। তাছাড়া তুমি সত্যি একজন ভালো মানুষ।
তবে একজন পুরুষ তখনই সম্পূর্ণ ভালো সার্টিফিকেট অর্জন করতে পারে যখন সে তার স্ত্রীর কাছে ভালো। মা, রেগে যেও না, তুমি শিওর এই মেয়েটি ফিজা? আমার মাথা গরম করো না সাদমান। ঠিক আছে, সরি, এবার থামো, উনি এদিকে আসছে। ফিজা এবার আর সাদমানের দিকে তাকালো না। সাদমান অনুশোচনায় দৃষ্টি নত করে রাখলো। রেহানা বেগম মুচকে এসে ফিজাকে বললেন, তোমার স্বামীকে চা দাও। ফিজা একটি চায়ের কাপ সাদমানের দিকে এগিয়ে দিল। আবারও পৃথিবীতে বাতাসের আগমন ঘটল, যেন বাতাস তাদের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করছে। সাদমান কিছুক্ষণ কাপের দিকে তাকিয়ে রইল। ফিজা তার হাত আরও এগিয়ে দিল। সাদমানের হৃৎপিণ্ড কেঁপে উঠল। ইতিপূর্বে এমন হয়েছে কিনা তার মনে নেই। সে কাঁপা কাঁপা হাতে চায়ের কাপ স্পর্শ করল। ফিজা স্নিগ্ধ স্বরে বলল, সাবধানে ধরুন, আর নয়তো পড়ে যেতে পারে। সাদমান অস্ফুট স্বরে বলল, বাতাসের বদলতে খুব কাছ থেকে বউয়ের কৃষ্ণ কেশের ঘ্রাণ পাচ্ছে সে। এসব মুহূর্ত যেন অজানা কোনো মোহে তাকে বিভোর করে দিচ্ছে। ফিজা রেহানা বেগমের পাশে গিয়ে বসে পড়ল। অমনি সাদমানের ফোন বেজে উঠল। সাদিয়া ফোন দিয়েছে, কল বেজে যাচ্ছে কিন্তু ধরার নাম নেই। রেহানা ভ্রুঁ কুঁচকে বললেন, সাদমান, ফোনটা ধরো, তোমার কাজের কেউ তো হতে পারে। সাদমান চায়ের কাপ চেয়ারের উপর রেখে উঠে পড়ল। দ্রুত গতিতে কদম ফেলে বাড়ির ভেতরে চলে গেল। 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তাদের। বাড়িতে পুরনো দিনের হরেক রকম নকশা করা আছে। সাদমান কাচের ফটক ভেদ করে ড্রয়িং রুমে গিয়ে বসল। নিচতলা পুরোটাই ড্রয়িং রুম, উত্তর পাশে টয়লেট এবং কিচেনের ব্যবস্থা করা আছে। সাদিয়া এই অবধি 3 বার ফোন দিয়ে ফেলেছে। সাদমান কল রিসিভ করতে সাদিয়া বলল, তোমার কি হলো সাদমান? 2 দিন যাবৎ তোমাকে ফোনে পাচ্ছি না কেন? তোমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকেও ফোন দিয়েছি, তিনিও ফোন ধরেননি। সমস্যা কি বলো আমাকে? সাদমান আমতা আমতা করে বলল, আমার বিয়ে হয়ে গেছে সাদিয়া। কি মজা করছো না তো আমার সাথে? আমার বাবার ওই দিন তোমার পরিবারের সাথে খারাপ আচরণ করা উচিত হয়নি, আমি দুঃখিত এই জন্য। তবুও অন্তত মিথ্যা বলো না। আমি মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে আমার অ্যাসিস্ট্যান্ট আকাশকে ফোন দাও। সাদিয়ার সাথে সাথে ফোন রেখে দিল। সাদমান মাথায় হাত দিয়ে 2 দিন পূর্বে চলে গেল। সে বিয়ের দিন রাতে ফিজার সাথে কতই না খারাপ ব্যবহার করেছে। ফিজার জায়গায় অন্য কেউ হলে কি চুপচাপ সহ্য করত? সাদমান এসব চিন্তায় বিভোর। অমনি ফিজা খালি ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। সাদমানকে বিষণ্ণ দেখাচ্ছে, কিন্তু ফিজা তার কাছে এগিয়ে গেল না। পাশ কাটিয়ে ড্রয়িং রুমে অবস্থিত সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সাদমান ললাটে দুশ্চিন্তার ভাঁজ ফেলে সেখানেই শুয়ে পড়ল। ফিজা কক্ষের দরজা লাগিয়ে স্বীয় স্থানে নিজের ক্লান্ত শরীরকে ছেড়ে দিল। জানালার পর্দা খোলা, বাইরের আকাশ দেখা যাচ্ছে। বাগানে থাকা লিচু গাছটি অনিমিষে ফিজার দিকে তাকিয়ে আছে। গাছের ডালে একজোড়া পাখি গায়ে গা মিলিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে ফিজার নয়ন নীর গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। নীরব কান্না আর কত। সে আওয়াজ করে কাঁদল, নিজের সাথে কথা বলল, ফিজা, তুই খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিস। আর নয়তো সবসময় আল্লাহর অনুগত থাকার পরও এমন হয় কারোর সাথে। যাকে মন থেকে আল্লাহর কাছে চেয়ে দোয়া করছিস, সেই সাদা তো বিয়ের দিন তোর সাথে প্রতারণা করলো। সাদমানকে পেলি, তার মনেও অন্য কেউ রয়েছে। তোর জীবনে সুখ নামক কোনো অস্তিত্ব নেই। ফিজা 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ভাঙা ভাঙা গলায় বলল, আল্লাহ আমাকে খুব বেশি ভালোবাসেন, তাই আমার জীবনে দুঃখের পরিমাণ এত বেশি। তিনি উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই ভালো কিছু হবে। কিন্তু এসব সান্ত্বনা তার মনকে শান্ত করতে পারল না। সে মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মনে হলো এটা তো তার নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো চললে হবে না। ফিজা উঠে বসলো। এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। কিছুতেই কাউকে তার মনের অবস্থা বোঝানো যাবে না। আয়নায় নিজেকে দেখতেই 2 দিন আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার সম্মুখে ভেসে উঠল। মোল্লাবাড়িতে আজ অনেক কাজ, বরপক্ষরা আসবেন। বেশি মানুষ দাওয়াত করা হয়নি। কাল সারা রাত চেষ্টা করেও ফিজা 2 চোখ এক করতে পারেনি। পরিবারের বড় মেয়ে সে, তাই দুশ্চিন্তার পরিমাণ বেশি। তার বিয়ে হয়ে গেলে মা এবং ছোট ভাই বোনগুলোর কি হবে? তাদের দোকান ভালো মতো চলবে? সে কি আগের মতো মাকে বেশি সময় দিতে পারবে? ইত্যাদি চিন্তায় বিভোর সে। আকাশ পরিষ্কার হতে কলিং বেল বেজে উঠল। ফিজার ছোট ভাই সামির দরজা খুলে দিল। ফিজার বান্ধবীরা এসেছে। ফিজার 2 ভাই, এক ভাই তার থেকে 1.5 বছরের ছোট, আরেক ভাইয়ের 8 বছর। ছোট ভাইয়ের জন্মের আগেই তাদের বাবা আফজাল সাহেব না ফেরার দেশে পাড়ি জমান। দিনটি ছিল মেঘলা। পৃথিবীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ফজরের নামাজ পড়ে এসেই আফজাল সাহেব ফিজাকে ডাক দিলেন, মা, তোমার মায়ের শরীর ভালো না, আমার জন্য চুলায় চা বসাও তো। ফিজা একদিকে সম্মতি সূচক মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবে মাত্র চুলায় পানি ভর্তি পাতিল বসিয়েছে, তখনই বাবা মায়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। আফজাল সাহেবের বুকে ব্যথা উঠেছে। অবশ্য এই অসুখ নতুন নয়। ফিজা দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবা, আপনি ঠিক আছেন? আফজাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে কোহাতে থাকলেন। ফিজার ভাই সাজিদ এবং তাদের মা সালমা বেগম তড়িঘড়ি করে উঠে বসলেন।
খানিক সময়ের জন্য সকলে মূর্তির ন্যায় ভাবলেশীন ছিলেন। এমনটা ঠিক কতক্ষণ ঘটেছে তাদের ধারণা নেই। আচানক সালমা বেগম ফিজাকে উদ্দেশ্য করে বললেন, তোর মামাকে ফোন দে, জলদি আসতে বল। আফজাল সাহেব কিছুক্ষণ চিল্লাপাল্লা করে অজ্ঞান হয়ে গেলেন। ফিজা মামাকে ফোন দিয়েই কাঁদো কাঁদো গলায় সব খুলে বলল। সালমা বেগমের একটাই বড় ভাই, তিনি বেশ আদর করেন সালমা বেগমকে। মামা ফিজাকে নরম গলায় বললেন, আমি আসছি মামুনি, তোমরা চিন্তা করো না। সাজিদ মামার জন্য অপেক্ষা করে থাকতে পারল না, দৌড়ে একটি সিএনজি ভাড়া করে নিয়ে আসলো। সালমা অসুস্থ শরীর নিয়ে বোরকা পড়লেন। সাজিদ ড্রাইভারকে বলে কোনো রকমে আফজাল সাহেবকে সিএনজিতে বসালেন। এখনও জ্ঞান ফেরেনি তার। সালমা বেগম স্বামীর পাশে গিয়ে বসলেন। কয়েকবার ফিজার বাপ বলে ডাক দিলেন, কোনো সারা শব্দ নেই। আতঙ্কিত হৃদয় নিয়ে নিজের আঙুলের অগ্রভাগ স্বামীর নাকের কাছে ধরলেন। হ্যাঁ, শ্বাস নিচ্ছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাজিদ মায়ের দিকে ক্ষুণ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সালমা বেগম ছেলের চোখের ভাষা বুঝতে পারলেন। তিনি ছেলের কাঁধে আশ্বস্তের হাত বুলালেন, যেন বোঝাতে চাচ্ছেন, চিন্তা করো না বাবা, খারাপ কিছু হবে না। এই সান্ত্বনার সত্যতা কতখানি সালমার জানা নেই। ফিজা দরজা খোলা রেখেই নামাজে দাঁড়িয়েছে। তার গাল বেয়ে অশ্রুবিন্দু জায়নামাজে গড়িয়ে পড়ছে। আল্লাহর কাছে আপাতত একটাই চাওয়া, বাবা যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে। আদৌ কি আসবে? ফিজার এ সম্পর্কে জ্ঞানহীন। গায়েবের জ্ঞান শুধু আল্লাহ তাআলাই জানেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউই গায়েব জানে না। সূরা নামল। পাতিলে থাকা পানি শেষ, আগুনের প্রকট ঢের। যেন এই মুহূর্তে আগুনও বেশ উত্তেজিত হয়ে আছে। পাতিল পোড়ার গন্ধ প্রভাতের বাতাসে ছড়িয়ে যাচ্ছে। পাশের ফ্ল্যাটের একজন পড়শি ললাটে ৩-৪টি ভাঁজ ফেলে ফিজাদের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। দরজার বাইরে দাঁড়িয়েই উঁচু গলায় বললেন, ভাবি, চুলায় কি দিছেন? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে যে। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। ওড়না দিয়ে ভালোভাবে মাথা ঢেকে তিনি কক্ষে প্রবেশ করলেন। প্রথমে চুলা বন্ধ করলেন। পাতিল পুড়ে কালো হয়ে গেছে। এক এক রুমে উঁকি দিচ্ছেন আর স্বাভাবিক গলায় বলছেন, কি গো, আপনারা কি কেউ বাসায় নেই? ফিজার কক্ষের সামনে এসে তিনি থেমে গেলেন। মেয়েটা জায়নামাজে সেজদা দিয়ে পড়ে আছে। কয়েকবার ডাকলেন, ফিজা নিরুত্তর। হাত দিয়ে সহসা ধাক্কা দিতেই ফিজা একদিকে ঘুরে গেল। মেয়েটা অচেতন, কেঁদে কেঁদে মুখ রক্তিম বর্ণ বানিয়ে ফেলেছে। জায়নামাজে সম্মুখ ভাগ নয়ন নীরে ভিজে টইটুম্বুর। তিনি স্বীয় হাতের কোষে সামান্য পানি নিয়ে ফিজার মুখাবয়বে ছিটিয়ে দিলেন। প্রথমবার জ্ঞান ফিরল না। তৃতীয়বার ফিজা চোখ মেলে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। পড়শি ভয় পেয়ে গেলেন। তিনি আতঙ্কিত গলায় বললেন, ঠিক আছো তো মা তুমি? আন্টি, আমার বাবা আর এই দুনিয়াতে নেই। কি? তুমি কি করে জানলে? একটু আগে মামা ফোন দিয়েছেন। কি হয়েছিল ওনার? ফিজা কেঁদে কেঁদে উত্তর দিল, হসপিটালে যাওয়ার আগেই বাবা ইন্তেকাল করেছেন। ও আচ্ছা। ফিজার কাতর চিৎকার আশেপাশে সকলকে জাগিয়ে তুলল। কাকেরাও অজানা কোনো কারণে তাদের আওয়াজ বাড়িয়ে দিল। পৃথিবীতে আসা গুড়ি গুড়ি বৃষ্টি পূর্ণ শক্তি দিয়ে জমিনে আসতে থাকলো। কংক্রিটের বিল্ডিংগুলো মুহূর্তে কালচে আকার ধারণ করলো। পড়শি ফিজাকে কোনো প্রকার সান্ত্বনা দিতে পারলেন না। ফিজাকে জাপটে ধরে বসে রইলেন। এক একজন কৌতূহলী মন নিয়ে ফিজাকে দেখে যান আর ধীর কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? পড়শি স্থির গলায় বলেন, ওর বাবা। এতটুকুতেই পুরো বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। ওই দিনের পর থেকে আজ অবধি ফিজা মন খুলে হেসেছে কিনা তার মনে পড়ে না। সামান্য হেসেছিল যেদিন সাদাতের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিল। সাদাতকে অনেক আগে থেকে ফিজা একতরফাভাবে পছন্দ করত। এর পেছনে কারণ ছিল, সাদাত হচ্ছে অতিশয় ভালো একজন নেককার যুবক। তার মনে পড়ে সে আল্লাহর কাছে মানুষটির নাম ধরে দোয়াও করেছিল। দেখা যাক আল্লাহর পরিকল্পনা কি হয়। ফিজাকে সাজানো হয়ে গেছে লাল শাড়িতে। মেয়েটাকে পরীর মতো লাগছে। দুটো ডানা হলেই যেন আকাশে ছুটে যাবে। কাছের আত্মীয় স্বজনরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। বড়সড় কোনো অনুষ্ঠান হবে না। সাদমানের বাবা মাও এসেছেন। তাদের জন্য স্পেশাল কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত মানুষদের সম্মান দেয়া নিঃসন্দেহে যুক্তিযুক্ত কর্ম। ফিজা নিজে থেকে রেহানা বেগমের কাছে ছুটে গেল। রেহানা মুচকে এসে বললেন, এটাই বোধহয় প্রথম যেখানে বউ অতিথিকে দেখার জন্য চলে এসেছে। আপনাকে কখনো পরিবারের বাইরের কেউ মনে করিনি আন্টি। আর পরিবারের মানুষগুলোর সাথে লজ্জা না করে শ্রেয়। অবশ্যই মা, আমিও তোমাকে আমার মেয়ের মতো চিন্তা করি। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ফিজা কিছু বলল না, মুচকে এসে দৃষ্টি নত করে ফেলল। রেহানা বেগম চলে গেলেন 1 বছর আগের স্মৃতিতে। ফিজাকে তিনি প্রথম দেখেছিলেন তার বান্ধবীর এক শিক্ষা প্রতিষ্ঠানে। মেয়েটা একজন শিক্ষিকার কপাল ম্যাসাজ করে দিচ্ছিল। তিনি খুব বিস্ময়ে মেয়েটার দিকে তাকিয়েছিলেন। এখনকার ছাত্রছাত্রীদের কাছ থেকে টিচারের প্রতি এতটা বিনয়ী হওয়া খুব কম দেখা যায়। রেহানা বেগমের বান্ধবী তার পেছনে দাঁড়িয়ে বললেন, ওই সুন্দরী মেয়েটাকে দেখেছিস নাকি? হ্যাঁ, কি করে বুঝলি? মেয়েটা খুবই ভালো ও ব্রিলিয়ান্ট। আমাদের বিদ্যালয়ের তার বেশ সুনাম রয়েছে। আমার ইচ্ছে আছে তাকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠাবো। নাম কি রে? ফিজা। বাবা কি করে? নেই। তবে মেয়েটার একটা সমস্যা আছে। কি সমস্যা? সে সবসময় গম্ভীর হয়ে থাকে। হতে পারে হৃদয়ে কোনো ক্ষত আছে, হয়তো।
তবে কখনো নিজের সম্পর্কে কিছু বলে না। আচ্ছা যাই হোক, আমি একটা দরকারে তোর কাছে এসেছি, বলে ফেল। আরমান সাহেবকে তো চিনিস, 5টা ফ্যাক্টরির মালিক যে। ওনার ছোট মেয়ে সাদিয়ার ব্যাপারে আমাকে জানাতে হবে। মেয়েটা তেমন একটা সুবিধার না, আমার ছেলের বন্ধুর কাজিন। যাই হোক, তবুও তুই ভালোভাবে খোঁজ নে। আচ্ছা। ওই দিনের পর পুনশ্চ ফিজার সাথে রেহানা বেগমের দেখা হয়েছিল নিজের বৃদ্ধাশ্রমে। ফিজা কয়েকজন মুরব্বীকে গোসল করিয়ে দিচ্ছে। রেহানা বেগম কিছুক্ষণ ফিজার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একজন কর্মচারী রেহানা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাছে আসলেন এবং বিনয়ের স্বরে বললেন, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? মেয়েটা কবে থেকে এখানে কাজ করছে এবং কেই বা তাকে কাজে রাখলো? তিনি এখানে কাজ করেন না, তিনি একজন ডাক্তার। অবশ্য পড়ালেখা এখনও শেষ করেননি। মাঝে মাঝে এখানে এসে সবার সাথে সময় কাটান, কখনো কারো অসুখ হলে নিজ হাতে সেবা করেন। মেয়েটা খুব ভালো মনের মানুষ, মেয়েটার কাজ শেষ হলে ডেকে আনো। জি। ফিজা সেদিন শঙ্কিত চিত্তে রেহানা বেগমের সামনে দাঁড়িয়েছিল। এর আগে কখনো বৃদ্ধাশ্রমের মালিককে সরাসরি দেখেনি সে। রেহানা বেগম ফিজার শঙ্কিত হওয়ার কারণ বুঝতে পারলেন। তিনি মুচকে এসে বললেন, আমার পাশে বসো। ফিজা বাধ্য মেয়ের মতো বসে পড়ল। সকালে খেয়েছ? জি। আপনি? হ্যাঁ। এখানে কি প্রায় সময় আসো? জি। কেন আসো? পৃথিবীর প্রতিটি বিষণ্ণ মানুষগুলোর সামান্য সান্ত্বনার কারণ হয়ে বাঁচতে চাই আমি। খুবই সুন্দর চিন্তা তোমার। আমাকে চেনো? একজন ভালো মানুষ, একজন ভালো মা, একজন ভালো স্ত্রী আপনি। আমার মনে হয় না ততটাও ভালো আমি। আপনার সন্তানকে দেখলেই বোঝা যায়। সাদমানকে চেনো তুমি? ওনাকে বাংলাদেশের কেই বা না চেনে? আচ্ছা আচ্ছা, দোয়া করো আমার ছেলের জন্য। অবশ্যই আন্টি। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর 2 ভাই। সংসার কে চালায়? বাবা জীবিত থাকাকালীন সময়ে চুলার বিজনেস করতেন। তার মৃত্যুর পর আমি আর ভাই মিলে পুনরায় এই কাজটাই শুরু করি। বাবার জমানো কিছু টাকা ছিল এবং আমাদের ভাগ্যও খুব সুপ্রসন্ন ছিল, আলহামদুলিল্লাহ। তাই সফলতা আসতে বেশি দেরি হয়নি। আপাতত ভাই দোকানের কাজে নিয়োজিত আছে। এভাবেই সংসার চলে যায়। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। সবসময় বোরকা পরে থাকো, তোমার অস্বস্তি লাগে না? অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই খারাপ লাগে না। তাছাড়া আমাকে এই পৃথিবীতে সবথেকে বেশি যিনি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। তার জন্য এইটুকু কষ্ট কিছুই না। মাশাআল্লাহ, তোমার চিন্তাভাবনা সুন্দর। ওই দিনের পর থেকে ফিজা এবং রেহানা বেগমের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। তিনি কয়েকবার ফিজার মায়ের কাছে সাদমানের জন্য ফিজার ব্যাপারে বিয়ের প্রস্তাব পাঠানোর চিন্তা করেন, কিন্তু সাদিয়ার জন্য পাঠাতে পারেননি। তবে রেহানা বেগম বেশ খুশি, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে। আজ মেয়েটাকে খুব প্রাণবন্ত দেখাচ্ছে। রেহানা বেগম খানিকক্ষণ ফিজার দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফিজার মা হাতে ফোন নিয়ে কক্ষে প্রবেশ করলেন। তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। ফিজা মাকে দেখে দাঁড়িয়ে গেল। সালমা বেগম মেয়েকে নির্ঝঞ্ঝাট স্থানে নিয়ে গেল। কি হয়েছে মা? সাদাতদের বাড়িতে সমস্যা হয়েছে, সে তোমার সাথে কথা বলতে চায়। দেখে আমাকে ফোন দাও। ফিজা কর্ণে ফোন তুলে নিতে সাদাত বলল, ফিজা, আমার ফুপুরা বিয়েতে ঝামেলা করছে। তারা জানতে চাচ্ছে আজ থেকে 6 বছর আগে ওই দিন রাতে তোমার সাথে কি ঘটেছিল। খুব কষ্ট পেলাম। তাহলে আপনিও অন্যদের মতোই? কল্পনাও করিনি আপনি আমাকে এই প্রশ্নটি করবেন। আমাকে ভুল বুঝো না তুমি। আমার আত্মীয় স্বজন কিভাবে যেন বিষয়টি জেনে গিয়েছে, তারাই এখন ঝামেলা করছে। আমাকে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না। ফিজা কান থেকে ফোন নিচে ফেলে দিল। সালমা বেগমের কাছে এখন সব পরিষ্কার। তিনি ফোন তুলে বললেন, তার মানে তোমার উদ্দেশ্য ছিল আমার মেয়েকে কষ্ট দেওয়া, এজন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছ? আন্টি, আমাকে ভুল বুঝবেন না। আর কোনো কথা বলবে না। আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। দরকার হয় সারা জীবন নিজের কাছেই রেখে দিব, তবুও তোমাদের মতো পুরুষের হাতে কখনোই তাকে তুলে দেব না। সালমা বেগম ফোন রেখে দিলেন। বিয়ে ভাঙার খবর সব জায়গায় ছড়িয়ে পড়ল। মুহূর্তে শুরু হয়ে গেল সমালোচনা। এই মুহূর্তে মেয়েটার কতটা কষ্ট হচ্ছে সে সম্পর্কে কারো ধারণা নেই। এরাই হচ্ছে মানুষরূপে লুকিয়ে থাকা কুৎসিত জীব। রেহানা বেগম সবটা বুঝতে পারলেন। তিনি দ্রুত সাদমানকে ফোন দিলেন। সালমা বেগম মেয়ের অতীত বলতে চাইলেন। রেহানা মনুষ্যত্বের পরিচয় দিয়ে বললেন, আমি সব জানি। আপনার মেয়ের বান্ধবী আগেই আমাকে সব জানিয়েছে। তবে কখনো আপনাদেরকে প্রশ্ন করিনি, কারণ আমি জানি আপনারা এই প্রশ্নে আহত হন। আর এটাই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। তিনি কখনো কারো কষ্টের কারণ হননি। সাদমান আসলো। মায়ের কথা রক্ষার্থে বিয়েও করলো, তবে সে এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই বিয়ের দিন রাতে সাদমান কর্কশ স্বরে বলল, আমি সাদিয়া নামের একজনকে ভালোবাসি। মায়ের জন্য শুধু আপনাকে বিয়ে করছি। আশা করব পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি নিজে থেকে চলে যাবেন। এইটুকু ছিল তাদের প্রথম আলাপন। তবে সেদিন ফিজার চক্ষু ছিল নির্শূন্য। ভিতরের ক্ষতের গভীরতা যদি অধিক হয় তখন ধীরে ধীরে পানির শূন্যতা বৃদ্ধি পায়। ক্ষতগুলো তখন রক্তে টইটুম্বুর হতে থাকে, যেন সামান্য বুক চিরলেই রক্ত বন্যা বইতে শুরু করবে।
সাদমান ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়েছে। সাকিব সাহেব সবেমাত্র বাড়িতে এসেছেন। ঘণ্টাখানিক বাহিরে জরুরি কাজে ব্যস্ত ছিলেন তিনি। ফিজা শ্বশুরকে ঠান্ডা শরবত বানিয়ে দিল। তিনি ডক করে পুরোটা খাওয়া শেষ করলেন। এতক্ষণ সে বাধ্যমের মতো শির নত করে শ্বশুরের পাশে দাঁড়িয়েছিল। সাকিব সাহেব বললেন, তুমি আমার মেয়ের মতো, এত সম্মান দিতে হবে না আমাকে। বুঝতে পেরেছ কি বলেছি? জি। যাও এখন যে সাদমানকে ডেকে নিয়ে আসো, অলিমার ব্যাপারে আলোচনা করতে হবে। উপরে আসার সময় দেখেছিলাম নাক টেনে ঘুমাচ্ছে। জি। ফিজা নিচে চলে আসলো। এসি চলছে, সাদমানের গায়ে চাদর নিচে পড়ে গেছে। ফিজা সাদমানের মাথার পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকলো। মানুষটা দেখতে খুব সুন্দর, মুখের মধ্যে নাক টানার অভ্যেস নেই। তবে বাবা যে বললেন নাক ডেকে ঘুমাচ্ছে, দ্যাট এটা হয়তো বাবা কথায় কথায় বলে ফেলেছেন। ফিজা নরম স্বরে কিছুক্ষণ সাদমানকে ডাকলো। ঘুমন্ত সাদমান কিছুই শুনতে পেল না। ফিজা মাথায় হাত রাখলো। তার আঙুলগুলো সাদমানের চুল স্পর্শ করছে। বাবা এবং ভাই ব্যতীত এই প্রথম কোনো পুরুষের চুল স্পর্শ করেছে সে। ফিজা মাথায় হাত রেখে এভাবেই কিছুক্ষণ বসে থাকলো। মানুষটাকে জাগাতে ইচ্ছে করছে না, থাকুক না ঘুমিয়ে, আমি না হয় এভাবেই পাশে বসে থেকে দেখে যাই তাকে। কিন্তু এসব চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। সাদিয়ার কথা মনে হতেই ফিজা হাত সরিয়ে নিল এবং উঁচু আওয়াজে বলল, আপনাকে বাবা ডাকছে। আওয়াজের উচ্চতা এতই বেশি ছিল যে সাদমান দ্রুত চোখ খুলে ফেলল এবং ফিজার হাত ধরে তার কাছাকাছি নিয়ে গেল। তবে সে কাজটি সজ্ঞানে করেনি। দুজনেই দুজনের চোখ আটকে পড়ল। একে অপরের নিঃশ্বাসের ধ্বনি শুনতে পাচ্ছে তারা। তবে এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। ফিজা ধীরে ধীরে নিজেকে সাদমানের হাত থেকে ছাড়িয়ে নিল। 3 কদম পিছিয়ে যে লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনাকে বাবা ডাকছেন। সাদমান কিছুই বলল না, নীরব দর্শকের ন্যায় ফিজার দিকে তাকিয়ে রইল। ফিজা 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ এভাবে থেকে স্থান ত্যাগ করলো। সাদমানের ঘুমের রেশ এখনও কাটেনি। 2 হাত দিয়ে বারবার চোখ মুছে নিচ্ছে। বুকে হাত দিতেই অনুভব করলো হৃৎপিণ্ডে কম্পন হচ্ছে। মেয়েটা আশেপাশে আসলেই এমনটা হয়। এমন কি আছে মেয়েটার মধ্যে? এসব ভাবতে ভাবতে সাদমানের ফোন বেজে উঠল। সাদিয়ার বাবা ফোন দিয়েছে। আরমান সাহেব কিছু একটা বলে ফোন রেখে দিলেন। সাদমানকে বেশ বিচলিত দেখাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফিজা উপরে জানালা দিয়ে পুরো দৃশ্য দেখল। সাদমানের তড়িঘড়ি করে বের হওয়ার কোনো উত্তর খুঁজে পেল না সে। রেহানা বেগম বাগানেই ছিলেন। তাকেও বেশ বিচলিত দেখালো। মনে হচ্ছে তিনি কিছু উপলব্ধি করতে পেরেছেন। তবে যাই হোক, সাকিব সাহেবকে কিছুই জানানো যাবে না। তিনি রাগী মানুষ। হুটহাট রেগে যাওয়া তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সাদমান হসপিটালে পৌঁছে গেছে। হসপিটালের বাহিরের দৃশ্য বেশ মনোরম। হরেক রকম গাছপালা দিয়ে ভরপুর। সম্মুখের সড়ক পরিচ্ছন্ন, যেন কিছুক্ষণ পূর্বে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে। সড়কের ডান পাশে সারিবদ্ধভাবে সিএনজিওয়ালারা দাঁড়িয়ে আছেন। তাদের দৃষ্টি হসপিটালের প্রধান ফটকের দিকে। ক্ষণে ক্ষণে গোল বৃত্তের উপস্থিতি। প্রতিটি বৃত্ত ফুল গাছ দিয়ে ভরপুর। বিদেশি কিছু ফুল গাছ রয়েছে, তবে ফুলগুলো ছিঁড়ার অনুমতি নেই। সাদমান ফোন কানে নিয়েই হসপিটালের ভেতর প্রবেশ করলো। সাদিয়াকে 3য় তলায় রাখা হয়েছে। কিছুক্ষণ লিফটের সামনে দাঁড়িয়ে থাকলো। লিফটের সম্মুখে অনেক ভিড়। সে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিল। 3য় তলায় আসতেই সাদিয়ার ভাই সাদমানকে নিয়ে গেল। সাদিয়া আত্মহত্যা করতে চেয়েছিল। নিজের ঘরে ঢুকে চুপিসারে হারপিক খেয়ে নিয়েছে। ভাগ্যিস এই দৃশ্য তার ছোট ভাই দেখে ফেলেছিল, আর নয়তো কি যে হয়ে যেত। আত্মহত্যা কি এতই সোজা? সাদিয়ার সাথে সাদমানের প্রথম পরিচয় হয় কানাডাতে। দুজনেই সেখানে পড়ালেখার জন্য গিয়েছিল। সাদমান সাদিয়াকে একজন বন্ধুর থেকে কখনোই বেশি কিছু মনে করেনি। অথচ সাদিয়া ছিল নাছোড়বান্দি। সে যে কোনো মূল্যেই সাদমানকে নিজের করে পেতে চেয়েছিল। অবশেষে সে সফলতার মুখ দেখেছে। আজ থেকে 1 বছর আগে রেহানা বেগম জানতে পেরেছিলেন সাদিয়া সাদমানকে কুফরি কালামের মাধ্যমে হাসিল করার চেষ্টা করেছে। যদিও বা এই কথার কোনো প্রমাণ রেহানার কাছে ছিল না, তাই তিনি ছেলেকে এ ব্যাপারে কিছুই বলতে পারেননি। তবে এটা সত্য যে সাদিয়ার বেস্ট ফ্রেন্ড কুফরি কালামের প্রতি বেশ আসক্ত। ভার্সিটিতে থাকাকালীন সময়ে বিদেশি এক শিক্ষার্থীর কাছ থেকে সে নিয়মিত এসবের অধ্যয়ন নিত। অন্ধকার এক কক্ষে বসে তারা এসব করত। মাঝে মাঝে সেখানে সাদিয়ারও যাতায়াত ছিল। সাদমান ব্যক্তিজীবনে একজন ভালো মানুষ হলেও সে ইসলামের প্রতিটি অনুশাসন মেনে চলে না। তাই এখন সে যা করছে এসব তার কাছে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। সাদিয়া এখনও জ্ঞানহীন। আরমান সাহেব সাদমানকে তার সাথে আসার ইশারা করলেন। সাদমান উঠে আসলো। আরমান সাহেব হসপিটালের বারান্দায় এসে সাদমানকে উদ্দেশ্য করে বললেন, তোমার বিয়ের খবর স্বাভাবিকভাবে নিতে পারেনি আমার মেয়ে, তাই এমন করেছে। সাদমান কিছুই বলল না। আরমান সাহেব পুনরায় বললেন, এক কাজ করো, ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ডিভোর্স দিয়ে দাও। যদি টাকা চায় সেটাও দাও। ওই মেয়ে যতদিন তোমার জীবনে থাকবে সাদিয়াকে ততদিন সুস্থ করা যাবে না। সাদমান অনস্বরে বলল, সে এখন আমার বিবাহিত স্ত্রী, আমি তাকে কখনোই তালাক দিব না। যদি সাদিয়ার আমার সাথে থাকতে হয় এসব মেনেই থাকতে হবে। এটা কিভাবে সম্ভব বাবা? তাছাড়া আমার মেয়ের এই
এই অবস্থার জন্য আজ তুমিই দায়ী, মোটেই আমি দায়ী নই। তাছাড়া বর্তমানে আমার বাবা মা আপনাদের ওপর অসন্তোষ, কারণ অবশ্য বলার অপেক্ষা রাখে না। আমার পরিবার যখন আপনার কাছে প্রস্তাব পাঠালো, আপনি বললেন সাদিয়া বিদেশে সেটেল হতে চায়, আমিও যেন একই সিদ্ধান্ত নেই। তবেই আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন, কিন্তু আমি কখনোই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশের মানুষদের সেবা দেওয়াই আমার লক্ষ্য, এসব আপনি ভালোভাবে জানতেন। তাহলে এখানে আমার দোষ কোথায়? পুরনো কথা ভুলে যাও বাবা, আমার মেয়েটার জীবন ভিক্ষা দাও। কোনো মানুষ কখনো কারো জীবন ভিক্ষা দিতে পারে না। জীবন মৃত্যু সংক্রান্ত সমস্ত অধিকার শুধুমাত্র আল্লাহর হাতে। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। সাদমান নিশ্চুপ রবে প্রস্থান নিল। সাদমানের এহেন পরিবর্তনে বেশ বিচলিত তিনি। হসপিটাল কক্ষে প্রবেশ করতে সাদিয়া বলল, বাবা কি বলেছে সে ওই মেয়েকে ছাড়বে না, আমাদের অভিনয় বুঝতে পেরেছে। না, তবে মনে হচ্ছে তোমাকে হার মানতে হবে। আমি কখনোই হার মানব না। সাদিয়ার মা সরল সহজ মানুষ, নিজের মধ্যে কোনো প্যাচ রাখেন না। তিনি সাদিয়ার কর্ণে স্বীয় মস্তিষ্ক এগিয়ে নিয়ে বললেন, মা তোমার উচিত বাস্তবতা মেনে নেওয়া, কারণ তুমি ভালো করে জানো সাদমান তোমাকে পছন্দ করে না। যেটুকু পাচ্ছ সেটুকু হলো তোমার কুফরি কালামের জন্য। আমার মনে হয় তোমার সাদমানকে ভুলে যাওয়া উচিত। সাদিয়া মায়ের কথা শুনে দুই হাত কান দিয়ে চেপে ধরল। ললাটে জমেছে অগণিত ভাঁজ। রেশমা বেগম আর কথা বাড়ালেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে শান্ত হতে বললেন। গধূলি লগ্ন বিদায়ের পূর্ব মুহূর্ত। ফিজা ছাদে দাঁড়িয়ে আছে। পক্ষীকুলেরা স্বীয় গন্তব্যে ফিরে যাচ্ছে। গগনে দুটো ঘুড়ি দেখা যাচ্ছে, যেন তারা প্রতিযোগিতায় নেমেছে কে কতটা উপরে উঠতে পারে। শুভ্র মেঘের রং গোধূলির রঙের সাথে ভাব মিলিয়েছে। উত্তরের দিকে এক বিশাল মাঠ, বাচ্চারা সেথায় খেলায় মগ্ন। ফিজা ছাদের এক কোণায় দাঁড়িয়ে পুরো আকাশ উপভোগ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। এতে তেমন লাভ হচ্ছে না, কারণ তার মন বিষণ্ণ থাকাটাই খুব স্বাভাবিক। সাদমান এখনও বাড়ি ফিরেনি। ফিজা ফোনের স্ক্রিনে তাকাতে লক্ষ্য করলো তার বান্ধবী মিসড কল দিয়েছে। সে কল ব্যাক করলো। অপর পাশ থেকে তার বান্ধবী বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ, তোর বর তো অনেক বড় লোক, তাই মিসড কল দিলাম। তুই কবেই বা কল দিস? এতদিন পর ফোন দিলাম আর অপমান করা শুরু করলি, তাই তো? অপমান কই করলাম, সত্যি তো বললাম। আচ্ছা যাই হোক, সাদমান সানিম তোর বর, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কত মেয়ে ওনার জন্য পাগল জানিস? তুই খুব লাকি। ফিজা মলিন স্বরে বলল, আসলেই খুব লাকি আমি। এভাবে কথা বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? তোর বর কোথায়? জানি না। আজীব, বর কোথায় সেটাও জানিস না? আর আমার বর তো আমাকে না বলে কোথাও বেরি হয় না। সবাই তো আর তোর মতো ভাগ্য নিয়ে জন্মায়নি, তাই না? অপর পাশে থাকা রিফা এবার আর তার চাঞ্চল্য ধরে রাখলো না। রিফা খুব হাসি খুশি একজন মেয়ে। অন্যকে হাসানোই যেন তার অন্যতম বৈশিষ্ট্য। রিফা স্থির গলায় বলল, সবসময় আমাকে তোর কষ্টগুলো শেয়ার করতে, এতে নাকি তোর হৃদয়ের ভারী বোঝা নেমে যায়। সত্যি করে বলতো কি হয়েছে তোর? ফিজা তার চোখের পানি আটকে রাখতে পারল না। অবিলম্বে দু চোখে পানি ভর্তি হলো। এবার সেগুলো এক ফোঁটা দু ফোঁটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। রিফা বলল, থাক, বলতে হবে না, বুঝতে পেরেছি তোদের সম্পর্ক ভালো না। যেভাবে তোদের বিয়ে হয়েছে স্বাভাবিকভাবেই সাদমানের এ সম্পর্ক মেনে নিতে সময় লাগবে। তবে তুই চুপ করে বসে থাকিস না। যে কাজগুলো সাদমানকে আকর্ষিত করে সেই কাজগুলো বেশি বেশি করবি, বুঝতে পেরেছিস? ফিজা নিরুত্তর। আল্লাহ তার পছন্দনীয় বান্দাকে বারবার পরীক্ষায় ফেলেন। মনে করো এটাও একটা পরীক্ষা তোর জন্য। তুই ধীরে ধীরে সাদমানের মন জয় করার চেষ্টা কর, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কি আমাকে ভালোবাসেন রিফা? এটা কেমন প্রশ্ন? তিনি অবশ্যই তোকে অনেক ভালোবাসেন। তোর পরিস্থিতি চিন্তা কর, এত বিপদের পরেও তুই আল্লাহ বিমুখ হোসনি, এটাই তো প্রমাণ করে তার ভালোবাসার ব্যাপারে। আমাদের নবীদেরও বিপদ ছিল, তার মানে কি আল্লাহ তাদের ভালোবাসতেন না? তিনি তাদের বেশি ভালোবাসতেন, তাই পরীক্ষাও বেশি নিয়েছেন। অথচ তারা ছিল নিষ্পাপ। এটা দুনিয়া, এখানে পরীক্ষার মধ্যে থাকতে হবে। একটা শেষ হবে, আরও একটার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আল কুরআন। তুই তো আমার থেকেও বেশি ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিমতী, তাহলে এসব কি আবল তাবল বলছিস? আমি খুব ক্লান্ত, তাই মাথা কাজ করছে না আমার। তোর মা এসব জানে না? মায়ের সাথে ভালোভাবে কথা বলেন, তাই আমি আর মাকে কিছু জানাইনি। সাদমান বিবেক সম্পন্ন পুরুষ, আশা করছে খারাপ কোনো কাজ সে করবে না। তুই শুধু চেষ্টা চালিয়ে যা। দোয়া করিস। তোর বিয়েতে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারিনি। ফিজার দৃষ্টি নিচের দিকে। সাদমানের গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করছে। 4 জন কর্মচারী ব্যতীত বাসায় কেউ নেই। রেহানা এবং সাকিব সাহেব দরকারি কাজে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। রিফা ফিজার কোনো সারা শব্দ না পেয়ে ফিজার নাম ধরে ডাক দিল। এবার ফিজা বলল, উনি এসেছেন, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা। রিফা ফোন কেটে দিল। ফিজা সাদমানকে দেখে আটকে উঠল।
কপালে হাতে ব্যান্ডেজ করা। ফিজা এক দৌড়ে নিচে চলে গেল। সাদমান ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছে। বাঁ পাশে বিশাল অ্যাকোয়ারিয়াম। উন্নত মানের সামুদ্রিক মৎস্যরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। দুটো গোল্ডেন ফিশ গ্লাসের সামনে এসে সাদমানকে দেখছে। সাদমান মুচকে আসলো। একা একাই বলল, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে রে, তাই আসার সময় ব্যান্ডেজ করে এসেছি। সাদমানের ডান পার্শ্ব থেকে আওয়াজ আসলো। কিভাবে হলো এসব? কণ্ঠটি পরিচিত নয়, না হওয়ায় স্বাভাবিক, কারণ দুজন মিলে মনে রাখার মতো কোনো আলাপ এখনও করেনি। সাদমান ঘুরে তাকালো। ফিজা নিষ্প্রভ অবয়বে সাদমানের দিকে তাকিয়ে থাকলো। সাদমান শান্ত স্বরে বলল, অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম। দোয়া পরে উঠেছিলেন? সাদমান আঙুল দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, না বোধ হয়। আম্মু আব্বু কোথায়? বাসায় নেই, ফুপুতের বাড়িতে গিয়েছেন। কেন গিয়েছে কিছু জানেন আপনি? না। উপরে আসুন, শরবত বানিয়ে দিচ্ছি। সাদমান বাধ্য ছেলের মতো ফিজাকে অনুসরণ করে উপরে চলে আসলো। ফিজা বেডরুমের দিকে ইশারা করতেই সাদমান বলল, যাচ্ছি। সে প্রথমত গাত্রের কাপড় পরিবর্তন করলো। সারাদিন বেশ ধকল গিয়েছে। ব্যান্ডেজের কারণে গোসল করতে পারবে না। পূর্ণ দাপটে এসি ছেড়ে দিল। ফিজা লেবুর ঠান্ডা শরবত বানিয়ে এনেছে। কাঁচের গ্লাসের গায়ে জলবিন্দু ফুটে উঠেছে। গ্লাসের দিকে তাকিয়ে সাদমানের তেষ্টা দ্বিগুণ হয়ে গেল। সে 3 শ্বাসে পুরো গ্লাসের পানি খাওয়া শেষ করে বলল, আরও 1 গ্লাস হবে? জি। দ্বিতীয় গ্লাস শেষ করতে সাদমান তার ক্লান্ত শরীর বিছানায় ছেড়ে দিল। ফিজা বিনীত কণ্ঠে বলল, মাগরিবের আজান হবে, নামাজ পড়ে বিশ্রাম নিলে কেমন হয়? সাদমান কিছুক্ষণ ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা লজ্জাবতী ফুলের ন্যায় নিভু নিভু হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে বারবার চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। সাদমান বসতে বসতে বলল, আপনার চুল তো কানের ওপাশে আছে। ফিজা কান থেকে হাত সরিয়ে নিল। সাদমান পুনশ্চ বলল, আপনি ঠিক বলেছেন, নামাজ পড়ে বিশ্রাম নিলে ভালো হবে। আপনি খেয়েছেন দুপুরে? হ্যাঁ, বিকেলেও নাস্তা করেছি। দুজনের কথার মাঝখানে আজান পড়ে গেল। উভয় নামাজের জন্য প্রস্তুত হলো। নামাজ শেষ করে সাদমান ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ঘণ্টাখানেক পর সাদমান স্বীয় শরীরে উষ্ণতা অনুভব করলো। সে নিভু নিভু করে চোখ মেলতেই দেখল ফিজা ভেজা গামছা দিয়ে তার শরীর মুছে দিচ্ছে। ফিজা সাদমানের সহসা জাগ্রত হওয়ার অপ্রস্তুত হয়ে বলল, আপনি তো গোসল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যান্ডেজের কারণে করতে পারেননি, তাই। এটুকু বলতে সাদমান অস্ফুট স্বরে বলে পুনশ্চ চোখ বুঝে ফেলল। সাদিয়া বাড়িতে ফিরে এসেছে। আপাতত তার কাজ হচ্ছে ফিজার ঠিকানা খুঁজে বের করা। সে মনোযোগের সহিত কাজটি করতে থাকলো। আসছে। এই মেয়ে খুব সাধারণ পরিবারের, বাবা নেই, ডাক্তারি পড়ালেখা শেষের পথে। এমন একটা মেয়েকে সাদমান কিভাবে পারলো বিয়ে করতে বুঝলাম না। তবে মেয়েটা খুব ব্রিলিয়ান্ট এবং সুন্দরী। অনেক আগে আমার ছোট বোনের কাছ থেকে শুনেছিলাম। মেয়েটা পড়ালেখার পাশাপাশি লেখালেখিও করে। অলরেডি তার লেখা 5টা উপন্যাস বাজারে এসেছে। বেশ ব্যবসা সফলও নাকি হয়েছে। আর্টের হাতও বেশ দক্ষ। তার করা একটি পেইন্ট ধানমন্ডির এক স্বনামধন্য রেস্তোরাঁতে রয়েছে, তারাই নাকি কিনে নিয়েছে। তোর এসব একটু বাড়িয়ে শুনেছিস হয়তো তুই। এই মেয়ে গরিব পরিবার থেকে উঠে এসে এত কিছু কিভাবে করবে? তাছাড়া ফিজা হোসেন নামে আজ অবধি কোনো রাইটারের নাম আমি শুনিনি। আমারও একই কথা, কি জানি হয়তো বাড়িয়ে বলেছে। যাই হোক, তুই না হসপিটালে ছিলি? হ্যাঁ, এখন সুস্থ কিছুটা, তাই আগেই তোকে ফোন দিয়েছি। তোরা তো একই মহল্লায় থাকিস। তবে আমার মনে হয় সাদমান পরিস্থিতির শিকার হয়ে মেয়েটাকে বিয়ে করেছে, কারণ এর থেকেও 1000 গুণ ভালো পরিবারের মেয়েরা সাদমানের ব্যাপারে আগ্রহী। সে কেনই বা এমন একটা মেয়েকে বিয়ে করতে যাবে বল? দোয়া করিস যেন সাদমান মেয়েটাকে তালাক দিয়ে দেয়। এসব বলিস না, বিয়ে হয়ে গিয়েছে যেহেতু সংসার করুক। তাছাড়া মেয়েটা তো খারাপ না, তাই না? আমার কথা একবারও ভাবিস না তুই? আমি যে কতটা কষ্ট পাচ্ছি আল্লাহ তাআলা ভালো জানেন। আমি তোকে বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? সাদমান তোর ভাগ্যে নেই, হয়তোবা তাই আসেনি। আসবে, ওই মেয়ের হাত ছেড়ে দিয়ে আমার কাছেই আসবে, দেখে নিস। যেভাবে আমি সাদমানকে আমার প্রতি মুগ্ধ করেছি, ঠিক একই পদ্ধতিতে তাদের ডিভোর্স করিয়ে ছাড়বো। তোর কথা কিছু বুঝতে পারছি না আমি। থাক, বাদ দে। রবির সাথে কথা হয় তোর? না। আচ্ছা রাখি, পরে কথা বলবো আবার। ঠিক আছে। সাদিয়া ফোন রেখে দিল। সময় নিরূপক যন্ত্রে ঘন্টার কাঁটা 12 নামক সংখ্যায়। শহর এখনও জেগে আছে। সড়কগুলো গাড়িতে পরিপূর্ণ। কংক্রিটের বিল্ডিংয়ের জানালাগুলো বৈদ্যুতিক আলোর জানান দিচ্ছে। অর্থাৎ ঘুমের রাজ্যে পাড়ি দেয়নি কেউ এখনো। সাদিয়া স্বীয় কক্ষে বসে এসব অবলোকন করছে। চক্ষু অশ্রুসিক্ত, হৃদয় হার না মানার অদম্য প্রতিজ্ঞা। যে করে হোক সাদমানের জীবন থেকে ফিজাকে দূর করেই ছাড়বে সে। এজন্য বর্তমানে তার রুবির সাহায্য দরকার। সাদিয়া রুবিকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। সে একরাশ বিরক্তি নিয়ে ফোন নিচে ফেলে দিল। এদিকে রেহানা বেগম বাড়ি ফিরে এসেছেন। প্রথমেই তিনি ছেলের রুমে উঁকি দিলেন। সাদমান ঘুমাচ্ছে। ফিজা পাশে বসে ডায়েরি লিখছে। রেহানা বেগমের উপস্থিতি পেয়ে ফিজা দাঁড়িয়ে গেল। বিকেল থেকে নিয়ে এ পর্যন্ত হওয়া সমস্ত ঘটনা খুলে বলল। রেহানা বেগম উদ্বিগ্ন হয়ে ছেলের পাশে বসলেন। একটাই সন্তান তাদের। সাদমানের মাথায় হাত বোলালেন। সাদমানের ঘুম ভাঙল না। তিনি ছেলের নাম ধরে ডাকলেন। এবার সাদমান চোখ মেলে তাকালো। রেহানা বেগম শঙ্কিত স্বরে বললেন, কিভাবে এসব হলো? সাদমান ভাঙা ভাঙা গলায় বলল,
খুব ঘুম পাচ্ছে মা, আপাতত ঘুমাতে চাই, অল্প কিছু খেয়ে নাও। ঘুমন্ত সাদমান নিশ্চুপ। ফিজা তোমাকে খাইয়ে দিক? এবারও সাদমান কিছু বলল না। ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ সে ঘুমের রাজ্যে চলে গিয়েছে। ফিজা পাশে দাঁড়িয়ে বলল, আম্মা আমি কি খাবার নিয়ে আসবো? থাক, আনতে হবে না, তার ঘুম খুব ভারী, রাতে খেয়াল রেখো, ঘুম ভাঙলে খাইয়ে দিও। জি, এখন আসো আমাদের সাথে কিছু খেয়ে নাও। ক্ষুধা নেই? সামান্য খাও, একদমই খেতে ইচ্ছে করছে না আম্মা। ঠিক আছে, তাহলে আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ফিজা শান্ত মেয়ের মতো একদিকে মাথা নাড়ল। রেহানা বেগম চলে গেলেন। সাকিব সাহেব বেশ ক্লান্ত, তাই আজ ফ্রেশ হয়েই দ্রুত শয়নকক্ষে চলে গিয়েছেন। ফিজা একটি বালিশ হাতে নিয়ে রুমের বাঁ পাশে থাকা সোফায় শুয়ে পড়ল। চোখে ঘুম নেই, বাগানে শীতল বাতাস বইছে, জানালা খুলে দিলে খারাপ হবে না। ফিজা তাই করল। শোষো করে ঘরে বাতাস ঢুকছে। ক্ষীণ মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে। ঘর এখন চাঁদের মিহি আলোয় পরিপূর্ণ। ফিজা ঘাড় ঘুরিয়ে সাদমানের দিকে তাকালো। মানুষটা পূর্ণ ঘুমে রয়েছে। ফিজা পাশে গিয়ে বসলো। চাঁদের আলোয় স্বামীর মুখচ্ছবি দেখতে মন্দ লাগছে না। একটা কবিতা লিখে ফেললে কেমন হয়? আমি চাঁদের মিষ্টি আলোয় তোমাকে দেখেছি, অথচ তুমি ঘুমে বিভোর। আমি তোমার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিচ্ছি, অথচ তুমি সংজ্ঞাহীন। ফিজা 4 লাইন বিড়বিড় করে থেমে গেল। ধ্যাত, কাকে নিয়ে কবিতা লিখবো? যে আমাকে ভালোই বাসে না? সমস্যা নেই, ধীরে ধীরে বাসবে। এসব আবল তাবল ভাবতে ভাবতে বলতেই ফিজা উঠে দাঁড়ালো। কিছু একটা মনে হতে আবারও বসে পড়ল। সাদমানের ফোন হাতে নিল। ফোন লক করা, ফিঙ্গারে লক দেওয়া আছে। ফিজা সাদমানের শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ দিয়ে লক খুলে নিল। প্রথমে তার ফেসবুকে প্রবেশ করলো। সাদমান সকলকে তার বিয়ের খবর জানিয়ে দিয়েছে। ফিজা মুচকি হাসলো। সে অনুভব করলো এই হাসি হৃদয় থেকে এসেছে। তবে সাদমানের পোস্টে অসংখ্য মেয়েদের কান্নার রিয়েক্ট পড়েছে, যেন তারা বিয়েতে অসন্তোষ। ফিজা ভ্রু কুঁচকে বলল, সে বিয়ে করেছে, তোদের কি? ফিজা খেয়াল করলো সে এসবে খুব ঈর্ষান্বিত হচ্ছে। অযথায় রাগ লাগছে। ফিজা ফোন রেখে দিল। এবার আর উঠে গেল না। সাদমানের পাশে শুয়ে পড়ল। চাঁদের আলোয় স্বামীর ঘুমন্ত মুখচ্ছবি পরিস্ফুট হচ্ছে। সে গালের নিচে 2 হাত রেখে অভিনিবেশের সহিত সাদমানের দিকে তাকিয়ে থাকলো। এরপর ধীরে ধীরে ঘুমের রাজ্যে প্রবেশ করলো। এতক্ষণে হয়তো সাদমানের বিয়ের খবর মিডিয়াতে প্রচার প্রসার হয়ে গেছে। ধীরে ধীরে শুভাকাঙ্ক্ষীদের তার স্ত্রীর ব্যাপারে কৌতূহল জাগবে। মেয়ে ভক্তদের সংখ্যা কমবে। কয়েকদিন এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া গরম থাকবে। ঘড়িতে সময় তখন 2টা। সহসা সাদমানের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে ফিজাকে দেখতে পেল। ফিজা বিড়ালের বাচ্চার মতো ছোট্ট হয়ে ঘুমাচ্ছে। ব্যাপারটা সাদমানের কাছে ভালো লাগলো। সে তার গায়ে থাকা কাঁথা ফিজার গায়ে দিয়ে দিল। বেশ শীত লাগছে তার। গ্রীষ্মকালে শীত, ব্যাপারটা অদ্ভুত। সাদমান উঠে গিয়ে এসি বন্ধ করে দিল। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। ফিজার ঘুম গাঢ় নয়, সামান্য আওয়াজেও তার ঘুম ভেঙে যায়। ফিজা উঠে বসলো। আলো জ্বালাতেই দেখলো সাদমান নিচে পড়ে আছে। ফিজা সেদিকে এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? ওয়াশরুমে যেতে চাই। আমার কাঁধে হাত রাখুন, আমি আপনাকে সাহায্য করছি। সাদমান কাঁধে হাত রাখতে ফিজা বলল, আপনার গায়ে অনেক জ্বর, বিকেলেও তো স্বাভাবিক ছিলেন। সাদমান ফিজার কাঁধে ভর দিয়ে সম্মুখে আগাতে আগাতে বলল, এই নতুন কিছু না, 2 দিন পরপরই আমার জ্বর আসে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু তারা কোনো রোগ চিহ্নিত করতে পারেনি। আমি এসবে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি ওয়াশরুমের সামনে দাঁড়াচ্ছি, আপনি ভিতরে প্রবেশ করুন। সাদমান মৃদু আওয়াজে হুঁ বলে ভিতরে চলে গেল। ফিজা ভেবে পাচ্ছে না এই সময় রেহানা বেগমকে জাগানো উচিত হবে। ঘণ্টাখানেক আগে তারা ঘুমিয়েছে। এসব ভাবতে ভাবতে সাদমান বেরিয়ে আসলো। ফিজা তাকে বেডে শুয়ে কিচেনে চলে গেল। সামান্য খাবার নিয়ে আসলো। সাদমান মৃদু গলায় বলল, এখন একটুও খেতে পারবো না, চেষ্টা করলেই পারবেন। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, আমি খাইয়ে দিব। আপনি শুধু 2 দাঁত দিয়ে চর্বণ করবেন। সাদমান জ্বরের তীব্রতা নিয়েও মুচকি হাসলো। কাঁপা স্বরে বলল, আপনি কথায় কথায় কঠিন সাহিত্য বলেন, আপনি লেখক মানুষ নাকি? কি জানি। হাঁ করুন। 3 চামচ খেয়েই সাদমান আর খেতে পারল না। ফিজাও আর জোর করল না। ফিজা খাবারের প্লেট রেখে বলল, আপনি এ পাশে আসুন। কেন? মাথায় পানি দিয়ে দিব। এত রাতে এসব করার কোনো দরকার নেই, আপনি ঘুমান, আমি পানি নিয়ে আসছি। সাদমান ফিজার প্রস্থানের দিকে অপলক তাকিয়ে রইল। মা ঠিকই বলেছেন, মেয়েটা আসলেই খুব ভালো। ফিজা হাতে পানির বালতি নিয়ে চলে আসলো। সাদমান চোখ বন্ধ করে ফেলল। মেয়েটাকে এখন অস্বস্তিতে ফেলা ঠিক হবে না। তবে মেয়েটার লাজুক অবয়ব ভয়ানক সুন্দর। বারবার তাতে হারিয়ে গেলেও বিরাট ভুল কিছু হবে না। ফিজা শান্ত মেয়ের মতো পানি ঢালছে। দুজনেই নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, আপনি খুব ভালো। আমি মাসখানেক আগে প্রজাপতি নামের একজন লেখিকার একটি উপন্যাস পড়েছিলাম। বইটির নাম ছিল নীলকান্ত। গল্পের নায়িকাটিও সেম আপনার মতো সুন্দর মনের একটি মেয়ে ছিল। আপনি বইটি পড়েন? তেমন একটা না। ওই মেয়েটার বই পড়েছিলাম, আমার বন্ধু উপহার দিয়েছিল। বাসায় থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই পড়েছিলাম আর কি। তাহলে তো বলতে হয় প্রজাপতি নামের লেখিকা খুব ভাগ্যবতী। কেন? আপনার মতো একজন অমনোযোগী পাঠক তার বই পড়েছে।
তবে তিনি খুব সুন্দর লেখেন। তিনি কি তার বইয়ে এটা লিখেননি, স্ত্রীর সামনে অন্য মেয়ের প্রশংসা করতে নেই? ফিজা এটুকু বলেই হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন মুখ ফসকে এসে এমন কথা বলে ফেলেছে। সাদমান আর কথা বাড়ালো না, ঠোঁটের কোণে টেনে দিল মুচকির হাসির রেখা। দুজনেই একদম নীরব। বাগানে থাকা গাছগুলোর বাতাসে সুমধুর ধ্বনি ভেসে আসছে, তবে আপাতত তাদের নীরবতার ভাষা ভিন্ন, যা দুজনকেই আকর্ষিত করছে। হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে, যেন এটা নতুন প্রেমের পূর্বাভাস। সাকিব সাহেব বাগানে বসে আছেন। সম্মুখে সাদা রঙের টি টেবিল, 4টে চেয়ার টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর একটি আইফোন ছাড়া আর কিছুই নেই। ফিজা চায়ের কাপ নিয়ে এসেছে। সাকিব সাহেব পত্রিকা পড়ছেন। মাঝে মাঝেই তিনি বাগানে পত্রিকা নিয়ে বসেন। পৃথ্বীতে তখন সকালে রোদ্দুর বিরাজমান থাকে। সহসা শীতল বাতাস শরীরে দোলা দিয়ে যায়। তিনি বিষয়গুলো বেশ উপভোগ করেন। ফিজা চায়ের কাপ রেখে সাকিব সাহেবের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সাকিব সাহেব মাথা উঠিয়ে বললেন, কিছু বলবে? আপনার কি আর কিছু লাগবে? না মা, লাগলে ডেকে নিব তোমাকে। জি। সাদমান খেয়েছে? ফজরের নামাজ পড়ে সামান্য নাস্তা করেছিল। এখন কি করছে? ঘুমাচ্ছে। কি করি বলো তো? কোনো ডাক্তারই তো তার রোগ চিহ্নিত করতে পারছে না। তুমি তো একজন হাফেজা, তাই না? জি। তুমি কোরআন থেকে ঝাড়ফুঁক করে দেখো তো কোনো উন্নতি হয় কিনা। করেছি বাবা। উনি বললেন এখন কিছুটা ভালো লাগছে, নিয়মিত করে দেখো। জি। সাকিব সাহেব পুনশ্চ পত্রিকার পাতায় মনোযোগ দিলেন। এক হাতে চায়ের কাপ রয়েছে, কাপ থেকে গরম ধোঁয়া উঠছে। খুব সচেতনভাবে তিনি চুমুক দিচ্ছেন। ফিজা এতক্ষণে রেহানা বেগমের কাছে চলে এসেছে। রেহানা বেগম ছেলের চিন্তায় একদম নীরব হয়ে গেছেন। ফিজা অভয় গলায় বলল, আম্মা চিন্তিত হবেন না, নিশ্চয়ই আল্লাহ একটা সমাধানের পথ বের করে দিবেন। রেহানা বেগম ম্লান মুখে ঈষৎ মাথা ঝাঁকালেন, যেন তিনি এখন কোনো সান্ত্বনা বাণী শুনতে প্রস্তুত নন। ফিজা স্বীয় কক্ষে ফিরে আসলো। সাদমান ঘুমাচ্ছে। ফিজা স্বামীর পাশে গিয়ে বসল। কিছুক্ষণ অনিমিখে মানুষটার দিকে তাকিয়ে থাকলো। সরু নাক তার মুখের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। প্রথম দিনের মতো আজও স্বীয় আঙুলগুলো সাদমানের চুল স্পর্শ করলো। এবার আর তা সরে আসলো না। মাথার অগ্রভাগে এবং মধ্যভাগে ঘূর্ণ হতে থাকলো। ফিজার কাছে এই মুহূর্তখানি খুবই ভালো লাগছে। আচানক সাদমানের ফোনে টুং করে শব্দ হলো। বুঝে যাচ্ছে মেসেজ এসেছে। ফিজা স্ক্রিনের দিকে তাকালো। সাদিয়া মেসেজ করেছে, আমি ভালো নেই সাদমান, তুমি যতদিন ওই মেয়েটার সাথে থাকবে ততদিন আমি ভালো থাকতে পারবো না। ফিজা ভ্রু কুঞ্চিত করে ফোন হাতে নিল। মস্তিষ্কে ভিড় হতে থাকলো উদ্ভট উদ্ভট চিন্তা। আসলে কি সাদমান মেয়েটাকে ভালোবাসে? যদি সত্যিই তাকে ভালোবেসে থাকে, তবে আমার কি তার সাথে থাকা ঠিক হবে? মেয়েটা দেখতে কি খুব সুন্দরী? এসব ভাবতে ভাবতেই সহসা সাদমান চোখ মেলে তাকালো। ফিজা ফোন রেখে দিল। কিছু খাবেন? সাদমান মুখ চেপে ধরে উঠে বসলো। ফিজা বিচলিত স্বরে বলল, আমি বড় বাটি নিয়ে আসছি, মুখ চেপে ধরে রাখুন। ফিজা দাঁড়াতে সাদমান উবু হয়ে মেঝেতে বমি করে দিল। ফিজা আর প্রস্থান নিল না। সে সাদমানের পিঠে হাত বুলাতে থাকলো। কণ্ঠে রয়েছে অস্থিরতার স্বর। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বেশি খারাপ লাগছে আপনার? ইত্যাদি ইত্যাদি। এরপর উঁচু আওয়াজে আম্মা বলে ডাক দিল। রেহানা বেগমের সাথে দুজন গৃহপরিচারিকা ঘরে প্রবেশ করল। ফিজা অবাক নয়নে রেহানা বেগমকে নিচের দিকে ইশারা করল। সাদমান রক্ত বমি করেছে। রেহানা বেগম বিচলিত কণ্ঠে বললেন, তুমি ঠিক আছো বাবা? সাদমান কুলি করে পুনশ্চ শুয়ে পড়ল। গৃহপরিচারিকারা রুম পরিষ্কার করে বের হয়ে গেলেন। সাকিব সাহেব এতক্ষণে উপরে চলে এসেছেন। গাড়ি বের করতে বলো, ওকে হসপিটালে নিয়ে যাব। রেহানা বেগম বললেন, আর না, অনেক ডাক্তার দেখিয়েছি, বিদেশেও চিকিৎসা করেছি, কেউ কোনো রোগ ধরতে পারেনি, তাই ডাক্তারদের ওপর আমি আর ভরসা করতে পারছি না। আমার মনে হচ্ছে এটা সাদিয়াদের কাজ। উপস্থিত দুজনেই বিস্ময় নয়নে কিছুক্ষণ রেহানা বেগমের দিকে তাকিয়ে থাকলো। সাকিব সাহেব বললেন, আমি যতদূর জানি সাদিয়ার সাথে সাদমানের তেমন কোনো সম্পর্ক ছিল না। সে কি করবে? অনেক কিছু আছে যা আমি আপনাদের বলিনি এখনো। সাদিয়া নিয়মিত কালো জাদুর চর্চা করে। যাই হোক, এখন এসব নিয়ে ভাবার সময় না, সমাধান খুঁজে বের করুন। ফিজা বলল, আম্মা, আমার একজন শিক্ষিকা রয়েছেন, তার স্বামী খুব বড় একজন রাক্কি। তিনি কোরআন শরীফ থেকে রুকাইয়া করেন। আমি কি তাকে ফোন দিব? হ্যাঁ দাও, এখনই দাও। ফিজা সাদমানের ফোন থেকে তার শিক্ষিকাকে ফোন দিল। সাদিয়ার মেসেজ এখনো স্ক্রিনে ভাসছে। ফিজা শান্ত মেয়ের মতো সাদিয়ার মেসেজ ডিলিট করে তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। সাদিয়া রুবির সাথে বসে আছে। দুজনেই কক্ষের আলো বন্ধ করে রেখেছে। রুবি অস্ফুট আওয়াজে বলল, ফিজা মেয়েটা হয়তো অনেক আমলের মধ্যে থাকে, কারণ আমি শত চেষ্টা করেও তার উপর কালো জাদু করতে পারছি না। সাদিয়া কঠিন গলায় বলল, তুই বারবার চেষ্টা কর, এভাবে কতদিন সাদমানকে চালিয়ে নিবি? একদিন ঠিকই সে সত্যটা জেনে যাবে, তখন কি করবি? পরেরটা পরে দেখা যাবে, এখন যেটা বলছি সেটা কর।
বারবার এমন করতে থাকলে সাদমান শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, এমনও তো হতে পারে মারা যাবে। তাছাড়া নিউজ দেখলাম সাদমান বেশ অসুস্থ, তার অ্যাসিস্ট্যান্টের কাজই এটা, সামান্য অসুস্থ হলেই ফেসবুকে প্রচার করে দেয়। আমি আরেকবার শুধু চেষ্টা করব, এরপরও যদি ফিজাকে কাবু না করতে পারি তাহলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবি, কেমন? ঠিক আছে, তখন অন্য উপায়ে ফিজাকে সরাবো। তুই জীবনেও ভালো হবি না, তোর বান্ধবী আমি ভালো হই কি করে? রুবি তার কাজে মনোযোগী হলো, তবে তার চেহারায় ফুটে উঠেছে একরাশ বিরক্তি, অর্থাৎ সে তার কাজে সফল হয়েছে বলে মনে হচ্ছে না। আসরের আজান হয়েছে, বাড়ির সকলে নামাজ পড়ে নিয়েছে। ফিজা সাদমানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। রাকির বলে যাওয়া সবগুলো সূরা পড়া শেষ। ছোট্ট একটি বোতলে পানি রয়েছে, সে পানিতে ফুঁক দিল, এরপর সাদমানের পুরো শরীরে ফুঁক দিল। নিজেকে ঘোরাতেই সাদমান বলল, আপনার তেলাওয়াত খুব সুন্দর, আমাকে শেখাবেন আপনি? ফিজা উৎফুল্ল অবয়বে বলল, অবশেষে চোখ খুলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আমি তো ঘুমাচ্ছিলাম, তবে মনে হলো স্বপ্নের মধ্যে একজন পরী এসেছে আমার কাছে এবং আমাকে কোরআন তেলাওয়াত করে শোনালো। চোখ মেলেই আপনাকে দেখলাম। ফিজা মুচকি হেসে বলল, দুপুরের দিকে কি হয়েছে কিছুই মনে নেই আপনার? না তো, কেন, কি হয়েছে? একজন রাকি এসেছিলেন আমাদের বাসায়, এরপর তিনি আপনাকে ঝাড়ফুঁক করলেন। আপনার বালিশের ভেতর একটা তাবিজ খুঁজে পেয়েছেন। তাবিজ এখানে কিভাবে আসবে? সবারই একই প্রশ্ন। তাবিজ কোথায় এখন? নষ্ট করে ফেলেছি। এই বাসায় আরও 2টো তাবিজ আছে, যেগুলোর মাধ্যমে আপনাকে কেউ কালো জাদু করেছে। ওই তাবিজ খুঁজে বের করতে হবে। আমার জানা মতে আমার কোনো সূত্র নেই, কে এসব করবে? কাউকে সন্দেহ হয় না? ফিজা ধীর গলায় বলল। ও। সাদমান উঠে বসল। ফিজা সেলফে কোরআন শরীফ রাখতে রাখতে বলল, আমার সাথে আসুন। কোথায়? ওয়াশরুমে। আগে ফ্রেশ হবেন, এরপর খেতে হবে। আমার খুব বাগানে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে, খাবারের পর নিয়ে যাব। সাদমান খাবার শেষ করে বসে বসে নামাজ পড়ল। এরপর ফিজার কাঁধে ভর দিয়ে বাগানে চলে আসলো। একটি চেয়ারে বসেছে সে, সামনে রয়েছে অনেক রকম ফুল গাছ। ফিজা ধীর গতিতে সেদিকে এগিয়ে গেল। পৃথিবীতে বাতাস বইছে। সাদমান লক্ষ্য করলো ফিজা আজও শাড়ি পরেছে। শাড়িতে অপরূপ লাগে মেয়েটাকে। সে অপলক নয়নে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা লাল গোলাপ ফুলের দিকে উবু হয়ে ঘ্রাণ নিচ্ছে। সাদমান নরম স্বরে বলল, বড় ফুলটি বেশি সুন্দর, আমিও কি তার ঘ্রাণ নিতে পারি? ফিজা হাতে থাকা ফুলটির দিকে ইশারা করে বলল, এই ফুলটির কথা বলছেন? না, এই ফুলটিকে যে ধরে আছে তার কথা বলছি। সাথে সাথেই ফিজার অবয়বে পরিস্ফুট হলো একরাশ লাজকতা। সে লজ্জাবতী ফুলের মতো নিভু নিভু হয়ে যাচ্ছে। বা হাত দিয়ে বারবার চুলগুলো কানের পাশে নিয়ে যাচ্ছে। সাদমান ফিজার গাঢ় লজ্জা বুঝতে পারল। সে মুচকি এসে দৃষ্টি নত করে নিল। ফিজা সেই স্থান থেকে সরে এসে সাদমানের পিছিয়ে এসে দাঁড়ালো। আপাতত দুজনই নীরব। ফিজা নীরবতা ভেঙে বলল, দেখুন, ওইদিকে অনেকগুলো প্রজাপতি। সাদমান ঘুরে তাকালো। আসলে একসাথে অনেকগুলো প্রজাপতি দেখা যাচ্ছে। সাদমান বলল, আপনি কি প্রজাপতি খুব পছন্দ করেন? জি, আমার বাবা যেদিন মারা যান সেদিন একটা প্রজাপতি আমার গায়ে এসে বসেছিল। যতক্ষণ আমি কেঁদেছিলাম ততক্ষণ সে আমার সঙ্গ ছাড়েনি। এরপর মাঝে মাঝে তাকে আমাদের জানালার পাশে দেখতাম। আমি একা একাই তার সাথে কথা বলতাম। কি বলতে? ফিজা বিস্ময় নয়নে সাদমানের দিকে তাকালো। ও সরি, কি বলতেন? তুমি শব্দটি খুব সুন্দর। ঠিক আছে, কি বলতে তুমি? বললাম, তুমি কি আমার বন্ধু হবে? যখন আমার মন খারাপ হবে তখন তুমি আমার মন ভালো করে দিবে, আবার তোমার যখন মন খারাপ হবে আমি তোমার মন ভালো করে দিব। এরপর জানি না আমার কথা বুঝতো কিনা, কিন্তু সে প্রায় সময়ই আমাদের জানালার পাশে এসে বসে থাকতো। আমি তার পাখায় আদর করে দিতাম। কিভাবে আদর করতে? ফিজা এবারও সাদমানের দিকে তাকালো। সাদমান ঠোঁটের কোণে দুষ্ট হাসির রেখা টেনে রেখেছে। ফিজা মুচকি হেসে প্রসঙ্গ পরিবর্তন করে বলল, তবে সত্য কথা কি জানেন? বলো শুনি। প্রাণীরা পৃথিবীর কুৎসিত মানুষগুলো থেকে 1000 গুণ ভালো। হ্যাঁ, এটা ঠিক বলেছ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর তোমার বন্ধু কি এখন আর আসে না তোমার কাছে? ওই বাসা চেঞ্জ করার পর থেকে আর দেখতে পাইনি তাকে। তবে সে আমার একটি বড় পরিচয় হয়ে উঠেছে। যেমন? থাক, সময় হলে বলবো। ঠিক আছে। আমি প্রত্যেক সন্ধ্যায় একটি দোয়া পড়ি। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়লে তার কোনো ধরনের ক্ষতি হবে এমনটি হতে পারে না। এক বর্ণনায় আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না, আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5090। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি পড়বেন দোয়াটি? অবশ্যই, আমাকে শিখিয়ে দাও। তাহলে আমার সাথে বলুন। সাদমান মুগ্ধ নয়নে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা একটু একটু করে পুরো দোয়া সাদমানকে পড়তে সাহায্য করলো। রেহানা দূর থেকে দুজনকে দেখে বেশ আনন্দিত হলেন। হয়তো বাকি 2টো তাবিজ খুঁজে পেলেই সাদমানের মাথা থেকে সাদিয়ার ভূত পুরোপুরি নেমে যেত।
আজকাল বেশ অস্থির লাগে সাদিয়াকে। সব কিছু যেন অগোছালো মনে হয়। বিষণ্ণতায় চারপাশ পরিপূর্ণ। সাদিয়া এবং তার মা বর্তমানে সাদমানদের বাড়িতে এসেছে। সাদিয়ার আসার খবর শুনে সাদমান ঘুমের ঘরে প্রবেশ করেছে, তবে সে পূর্ণ জাগ্রত। ড্রয়িং রুমে সবাই বসে আছে। ফিজা এবং সাদিয়ার দৃষ্টি বরাবর এক হচ্ছে, কিন্তু দুইজনের কেউ কারোর সাথে কথা বলছে না। সাদিয়ার চেহারায় স্পষ্ট বিরক্তির রেশ। সে সাদমানের ঘরে যাওয়ার জন্য উদ্গ্রীব হলো। রেহানা তাকে থামিয়ে দিয়ে বললেন, অনেকক্ষণ পর একটু ঘুমিয়েছে, এখন যেও না। সাদিয়া শান্ত মেয়ের মতো একদিকে মাথা নাড়ালো। রেহানা সব জেনেও প্রমাণের অভাবে কিছুই বলতে পারছে না। তিনি ইশারায় ফিজাকে সাদমানের ঘরে যেতে বললেন। ফিজা উঠে গেল। এ দৃশ্য সাদিয়াকে বেশ বিস্মিত করল। সে বুঝতে পেরেছে রেহানা বেগম ঠান্ডা মস্তিষ্কে তাকে অপমান করেছে। ফিজা কক্ষে প্রবেশ করতে সাদমান উঠে বসল। ফিসফিস করে বলল, ওরা কি গিয়েছে? না, এখনো যায়নি। তাহলে আমি আরেকটু ঘুমাই। হ্যাঁ অবশ্যই। সাদমান শুয়ে পড়ল। পুনরায় মাথা ঝাঁকিয়ে বলল, ফিজা, প্রথম দিন তোমাকে যা বলেছি তা কি এখনো মনে রেখেছ? না ভুলে গিয়েছি? আমি হয়তো তোমার জন্য একজন ভুল মানুষ, তাই না? না, সঠিক মানুষ। আসলে সাদিয়া আপনাকে বাধ্য করেছে ভালোবাসার জন্য, আর সেটা তাবিজ করে। সাদমান উঠে বসলো। নিজেকে প্রস্তুত করে বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ সাদিয়া এসবের সাথে জড়িত? আম্মা এমনটাই মনে করেন। প্রমাণ আছে কোনো? প্রমাণ থাকলে আমাকে দাও, আমি এক্ষুনি জিজ্ঞাসা করব। প্রমাণ নেই, তবে আমি চেষ্টা করব। আপনি শুয়ে পড়ুন, আপনার আওয়াজ শুনতে পেলে এদিকে চলে আসবে আবার। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সাদমান শুয়ে পড়ল। ফিজা তার পাশেই বসে আছে। অনেকদিন পর নিজের ফোন থেকে ফেসবুক লগ ইন করলো। একাধিক মেসেজ এসেছে, ঘন ঘন নোটিফিকেশনের আওয়াজ আসছে। সাদমান এক হাত দিয়ে কান চেপে ধরে বলল, তুমি কি সেলিব্রিটি নাকি? এত মেসেজ কে পাঠায় তোমাকে? অনেকদিন পর লগ ইন করেছি তো তাই। ফিজা এক এক করে সবগুলো মেসেজ দেখতে লাগলো। আপু, আপনি কই হারিয়ে গেলেন? এখন লেখা দেন না কেন? আপনার নতুন বই কবে আসবে? ইত্যাদি ইত্যাদি। ফিজা কোনো মেসেজেরই উত্তর দিল না। সার্চ অপশনে যেয়ে সাদমানের পেজ সার্চ করলো। সাদমান আজ একটি পোস্ট করেছে। পোস্টের ক্যাপশন হলো, মনে হচ্ছে এখন স্বর্গে রয়েছে। ফিজা মুচকি হাসলো। ইচ্ছে করলো মন্তব্য করবে, একা একা সেখানে কি করেন, নাকি সাথে কেউ রয়েছে। পরক্ষণে মনে হলো সে তো তার ব্যাপারে সাদমানকে কিছুই জানায়নি। ফিজা সাদমানের দিকে তাকালো। বেচারা চোখ বন্ধ করে আছে, তবে পাপড়ি স্থির নয়, ললাটে ক্ষীণ ভাঁজ। হয়তো কিছু একটা ভাবছে। ফিজা তার চিন্তায় ব্যাঘাত ঘটানোর ইচ্ছা করলো। সে জানালার পর্দা পুরোটা খুলে দিল। সাদমান চোখ খুলে বলল, আরে তুমি পাগল নাকি? সূর্যের আলো চোখে লাগছে। সাদমান খেয়াল করলো ফিজা হাসছে, অর্থাৎ এমনটা সে ইচ্ছে করে করেছে। সাদমান প্রথম দিনের মতো অপলক দৃষ্টিতে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা বা হাত কানের কাছে নিয়ে আসবে ঠিক এর পূর্ব মুহূর্তে সাদমান বলে উঠল, চুল কানের ওপাশেই আছে। দুজনেই তখন একসাথে হেসে দিল। ফিজা বাহিরে দৃষ্টি দিল। সাদিয়া চলে যাচ্ছে, কিন্তু সাদিয়ার সাথে সাদমানের একজন গৃহপরিচারিকা গোপন আলাপ করছেন। বিষয়টি ফিজাকে বেশ ভাবালো, তবে সে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। সাদমান বলল, কি দেখছো? ওনারা চলে যাচ্ছেন, সেটাই দেখছিলাম। তাহলে আমি উঠতে পারবো? হ্যাঁ, বাসায় বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি। আম্মুর জন্য বাইরে যেতে পারছি না। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবেন না। আদেশ নাকি অনুরোধ? দুটোই। ফিজা খাটের এক পাশে গিয়ে বসে পড়ল। দুজনেই আপাতত নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, আজ ফজরের নামাজ পড়ে বাগানে গিয়েছিলাম। হ্যাঁ দেখেছি তো। ও দেখেছো তুমি? যাই হোক, টেবিলের ওপর আমার চশমা আছে, এনে দিবে? হ্যাঁ দিচ্ছি। চশমার পাশে কালকে সেই গোলাপ ফুলটি রাখা। ফিজা মুচকি হাসল। চশমা আনার বিষয়টি সাদমানের একটি বাহানা ছিল মাত্র। ফিজা ফুলটি নাকের কাছে এনে ঘ্রাণ নিল, অতঃপর বলল, ফুলটি কার জন্য এনেছেন? সাদমান অন্যমনস্ক হয়ে বলল, কোন ফুল? ফিজা পুনরায় হাসল। আপনি এনেছেন এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কার জন্য সেটা জানতে চাচ্ছি। এই ঘরে কি তুমি ছাড়া আর কেউ আছে? আমার তো মনে হয় আছে, আর নয়তো ফুলের মালিক ফুল সরাসরি আমার হাতে দিতেন। সাদমান কিছু বলল না, মুচকি হেসে নিজের ফোনে মনোযোগ দিল। ফিজা বালিশের পাশে চশমা রেখে কিছু একটা বলবে, এমন সময় রেহানা বেগম তাকে ডাক দিলেন। ফিজা চলে গেল। সাদমান অনিমিষে স্ত্রীর প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো। রেহানা ফিজাকে উদ্দেশ্য করে বলল, বাকি দুটো তাবিজও পেয়েছি। কোথা থেকে? একটা সোফার নিচ থেকে, আরেকটা কিচেন থেকে। এগুলো নিয়ে নষ্ট করে ফেলো, আর আজকে সন্ধ্যার পর ওই রাকিকে আরও একবার আসতে বলো। জি আম্মা। বিকেলে আমরা এক জায়গায় যাব। কোথায়? সাদমানের অসুস্থতার জন্য তোমাদের বিয়ের অনুষ্ঠান করতে পারছি না। আমার একজন শিক্ষিকা আছেন, চলাফেরা করতে পারেন না, তিনি তোমাকে দেখতে চেয়েছেন, তার কাছেই যাব। জি। আপনি কি সাদিয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? তুমি সাদিয়ার বিষয় সব জানো? জি। ও আচ্ছা। সাদিয়ার মাকে ইশারায় কয়েকটা কড়া কথা বলেছি, অর্থাৎ আমি বুঝিয়েছি এখন যেন সাদিয়া আমার ছেলের থেকে দূরে থাকে। উনি অবশ্য ভালো মানুষ, মেয়ে আর স্বামীর মুখের উপরে কিছু বলতে পারেন না। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তুমি এবার যেতে পারো। জি।
ফিজা চলে আসলো, সাদমানের পাশে বসলো। সাদমান ফোনের দিকে তাকিয়ে আছে। ফিজা নরম গলায় বলল, বিকেলে আম্মার সাথে বাইরে যাব। কোথায় যাবে? ওনার শিক্ষিকার বাসায়। খুবই ভালো, তাহলে আমাকে একা থাকতে হবে তাই না? কেন, ভয় পান নাকি? না, ভয় পাবো কেন, এমনি বললাম। আমার গোসল করা দরকার। ঠিক আছে, আমি আপনার কাপড় ওয়াশরুমে রেখে আসছি। ফিজা 2 কদম সামনে এগিয়ে গেল, পুনরায় ঘুরে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? হ্যাঁ, বাসবো না কেন, অবশ্যই বাসি। তাহলে তার আদেশ কেন মানছেন না? কোন আদেশ? ফিজা একটি হাদিস বলল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোঁফ নিশ্চিহ্ন করতে আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার 624। সাদমান বলল, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তুমি খুব সুন্দর উপায়ে সৎ কাজের আদেশ দাও। আমি এখন থেকে দাড়ির ব্যাপারে চিন্তা করব। শুনে খুশি হলাম। ফিজা চলে গেল। এবার সাদমান স্ত্রীর প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো। সাদমান গায়ে থাকা ফতোয়া খুলে ফেলেছে, অর্থাৎ সে গোসলের পূর্বের প্রস্তুতি নিচ্ছে। আমি আপনার কাপড় রেখে দিয়েছি, বাথটাবে পানি ভর্তি করেছি। এসব বলতে বলতে ফিজা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সাদমানকে এই অবস্থায় দেখে সে নিশ্চুপ হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল অধিক লাজুকতা। সাদমান ফিজার অস্বস্তি বুঝতে পেরে বিছানায় থাকা তোয়ালে নিয়ে সেও গাত্রে জড়িয়ে নিল। ফিজার ডান পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার লাজুক মুখ খুব সুন্দর। ফিজার ঠোঁটের কোণে টেনে দিল নীরব হাসির রেখা। ফিজার ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সে ফিজাকে একটি অচেনা জায়গায় দেখা করতে বলেছে। ফিজা মেসেজ সেন্ড করলো, তবে তেমন গুরুত্ব দিল না। রেহানা পেছন থেকে বললেন, তুমি তৈরি? জি আম্মা, চলুন। সাদমান ওপর থেকে মা এবং স্ত্রীকে হাত নাড়িয়ে বিদায় জানালো। ফিজা চলে যাওয়ার পরপরই সাদমান ফিজার ডায়েরি খুঁজতে লাগলো। ঘণ্টাখানেক আগে একটি আননোন নাম্বার থেকে সাদমানের কাছেও মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, ফিজা ভালো মেয়ে না, ওর ডায়েরি পড়ুন, তাহলেই তার সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। পুরো আলমারি খোঁজা শেষে কোথাও ফিজার ডায়েরি নেই। নিজের ব্যাগে রাখতে পারে হয়তো। সাদমান ফিজার ব্যাগ চেক করলো। হ্যাঁ, ওখানেই ডায়েরি রয়েছে। সে এক এক করে ডায়েরির পাতা উল্টাতে থাকলো। একটি পৃষ্ঠায় এসে সে থমকে গেল। তার চোখ ভিজে উঠল। সাকিব সাহেব নিজ গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। তিনি ভয়ানক দুঃস্বপ্ন দেখেছেন। গাড়িতে এসি চলছে, তবুও তিনি ঘেমে গিয়েছেন। গায়ের পাঞ্জাবি ভিজে বুকের সাথে মিশে আছে। কণ্ঠনালী বারবার ওঠানামা করছে। তিনি লম্বা শ্বাস নিয়ে দুঃস্বপ্ন দেখার পর যা করণীয় তাই করলেন। বড় মসজিদের ইমাম সাহেবের এই বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছেন, অনেক হাদিস শুনিয়েছেন। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর দুঃস্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তা শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে, অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, ঘুম থেকে জাগার পরপর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। এমনটি করলে সেই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী ও মুসলিম শরীফে হাদিস। সাকিব সাহেবকে অস্থির দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আছি, তবে একটু অস্থির লাগছে, নিন পানি খান। ড্রাইভার একটি বোতল সাকিব সাহেবের দিকে এগিয়ে দিল। সাকিব সাহেব বোতলের অর্ধেক পানি খাওয়া শেষ করেই রেহানা বেগমকে ফোন দিলেন। তোমরা এখন কোথায়? একটু আগে বাসায় এসেছি। রাকি সাহেব এসেছিলেন, সাদমানকে দেখে গেল। বাসার সবাই ঠিক আছে? হ্যাঁ আছে, তবে আজ আমাদের সাথে বড় একটি দুর্ঘটনা ঘটেছিল। সাকিব সাহেব নড়ে চড়ে বসলেন। রেহানা বেগম বড় শ্বাস ফেলে বললেন, একটি কালো মাইক্রো আমাদের গাড়িতে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের ড্রাইভার ব্যাপারটি আগে আঁচ করতে পেরেছিলেন, আর নয়তো কি যে হতো। এমন একটি স্বপ্নে মাত্র দেখলাম। যাই হোক, আমি বাড়িতে আসছি। হ্যাঁ আসেন, আপনার সাথে আরও কথা আছে। কি বিষয়ে? সাদিয়া হয়তো আমাদের বাসায় কোনো গোয়েন্দা রেখে গেছে। ফিজা নিজ চোখে দেখেছে সোনিয়ার সাথে সাদিয়া লুকিয়ে কি যেন বলছিল। বিদায় করে দাও, ভাবছি তাকে সরাসরি জিজ্ঞাসা করব। আচ্ছা আমি আসছি, পরে কথা হবে। জি। সাকিব সাহেব ফোন রেখে দিলেন। ড্রাইভারকে ধীরে ধীরে গাড়ি চালানোর নির্দেশ দিলেন। নিজেও দোয়া পড়ে নিলেন। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূরা যুখরুফ আয়াত 13-14। সাদমান বেলকনিতে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর থেকে নীরব হয়ে গেছে একদম। ফিজাও তার অনুভূতি বুঝতে পারছে না, তবে সাদমানের হঠাৎ নীরব হওয়ায় সে খুব উৎকণ্ঠিত। ফিজা সাদমানের পাশে দাঁড়াতে সাদমান বলল, তোমাকে দেখে সবাই কি বলল? প্রশংসা করেছে। যেমন? নিজের প্রশংসা কি নিজে নিজে করা যায়? তোমার ডিকশনারিতে অনেক সুন্দর সুন্দর ভাষা রয়েছে, সেগুলোর সাহায্যে বলে ফেলো। কে বললো আপনাকে এসব? কেউ না, তুমি খুব সুন্দর করে কথা বলো, তাই বললাম আর কি। হো আচ্ছা। সবাই বলেছে সাদমানের বউ খুব সুন্দরী, খুব মিষ্টি। সাদমান মুচকি হেসে বলল, তুমি তাহলে সাদমানের বউ?
ফিজা লাজুক চোখে সাদমানের দিকে তাকালো। সাদমানের অবয়ব থেকে বিষণ্ণতা রেশ কেটে গিয়েছে। সাদমান এক হাত দিয়ে ফিজার ললাটে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। ফিজা দৃষ্টি নত করে নিল। দুজনেই নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, তুমি নিজে একটু পরপর চুলগুলো সরিয়ে দিতে, তাই আমি এবার তোমাকে সাহায্য করলাম। ফিজা কিছুই বলল না, সুন্দর মুখে কিছু অভিব্যক্তি প্রকাশ করলো। তার অর্থ এরূপ ছিল, আমি কিছু মনে করিনি। সাদমান পুনরায় বলল, কখনো নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রেখেছ? হ্যাঁ, আমি এখনও হৃদয়ে বিশাল এক ক্ষত নিয়ে ঘুরছি, যা আমাকে প্রায় সময় নিস্তেজ বানিয়ে দেয়। ওহ। ফিজা বেশ অবাক হলো সাদমান পাল্টা প্রশ্ন করেনি দেখে। ফিজা পুনরায় বলল, আপনার ক্ষেত্রেও কি এমন হয়েছে কখনো? না, তবে সন্ধ্যার পর থেকে বুকটা কেন জানি খুব ভার ভার লাগছে। কেন? আমাকে শেয়ার করা যাবে? কিছু জিনিস না জানাই ভালো। হ্যাঁ, ঠিক বলেছেন। কিছু জিনিস আমরা চাইলেও কাউকে বলতে পারি না। সারাটা জীবন সেই দুঃখ যন্ত্রণার সাথে করে বয়ে বেড়াতে হয়। তবে আপনি চাইলে আমি সাময়িকভাবে আপনার মন ভালো করে দিতে পারি। সেটা কিভাবে? কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ, করো। ফিজা কোরআন তেলাওয়াত শুরু করলো। সূরা মারিয়াম পড়ছে সে। পৃথ্বীতে শীতল বাতাস বইছে। বাগানের প্রতিটি গাছ ধীরে ধীরে নিজেদের শরীর দুলাচ্ছে। পাখিরা নেই, তবে ঝিঝিরা আছে। অথচ আপাতত তারা নিশ্চুপ, যেন তারা ফিজার সুললিত কণ্ঠের মনোযোগী শ্রোতা। মেঘের বুক চিরে একাধিক নক্ষত্র বেরিয়ে এসেছে। চাঁদ মামার উপস্থিতি পরিস্ফুট। বাগানে ছোট্ট একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে। চক্রাকারে সেখানে পানির উপস্থিতি। চাঁদের প্রতিবিম্ব সেথায় স্পষ্ট দেখা যাচ্ছে। তবে সাদমান সেদিকে ভ্রুক্ষেপহীন। সে খুব মনোযোগ সহকারে তার হৃদয় রাজ্যের চাঁদকে দেখছে। একটা মানুষ একাধারে কত গুণের অধিকারী হতে পারে? লেখিকা, হাফেজা, সুন্দর আর্ট করতে জানে, সুন্দর গাইতে জানে, সুন্দর চরিত্র। সাদমান এসব ভাবতে ভাবতেই ফিজার কাঁধে হাত রাখল। ফিজা তেলাওয়াত থামিয়ে দিল। তার শরীর কেঁপে উঠছে। সাদমান কৌতূহলী হয়ে বলল, তেলাওয়াত থামালে কেন? শুনতে ভালো লাগছিল আমার। ওহ, বুঝেছি, কাঁধে হাত দিয়েছি তাই। আচ্ছা, সরিয়ে নিচ্ছে। সাদমান হাত উঠাতে উদ্যত হলো। ফিজা নরম গলায় বলল, সমস্যা নেই, রাখবো। আমি পুনরায় তেলাওয়াত শুরু করেছি। ফিজা এই আয়াত থেকে আবারও পড়তে থাকলো। সাদমান এবার আর স্ত্রীর থেকে চোখ সরাতে পারল না। সাদমানের অন্তরিন্দ্রিয় বলল, সাদমান, মেয়েটা অনেক বছর যাবৎ একটি কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার উচিত তার মন ভালো করার কারণ হওয়া। অথচ কি অদ্ভুত দেখো, সে তোমার মন ভালো করার জন্য চেষ্টা করছে। ফিজা তেলাওয়াত শেষ করে সাদমানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সাদমান ফিজাকে আরও কাছে নিয়ে আসলো। ফিজার লাজুক অবয়ব এবার সে কাছ থেকে উপভোগ করছে। সাদমান অস্ফুট গলায় বলল, তুমি ছোটবেলা থেকে অনেক সুন্দরী হয়ে গেছো। ফিজা ভ্রুকুচকে সাদমানের দিকে তাকাতেই সাদমান প্রস্তুত হয়ে বলল, আরে, অনেককে এমনও বলতে শুনেছি যারা নাকি ছোটবেলায় অনেক সুন্দর থাকে, বড় হলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অথচ দেখো, তুমি ধীরে ধীরে শুধু সুন্দরী হচ্ছ। তাই বললাম আর কি। ফিজা বলল, তার মানে আপনিও ছোটবেলায় বেশি সুন্দর ছিলেন? এবার সাদমান নড়ে চড়ে বসলো। না, আমি কম সুন্দর ছিলাম। দেখো না, আমি এখন কত বেশি হ্যান্ডসাম এবং সুদর্শন। ফিজা লক্ষ্য করছে সাদমানের ভাব বাড়ছে। সে দুই হাত বক্ষদেশের ওপর ভাঁজ করে রেখে বলল, তুমি জানো আমার জন্য কত মেয়েরা পাগল? ফিজা দুষ্ট হেসে বলল, কই, আমি তো পাগল হওয়ার মতো কাউকে দেখছি না। আরে, তুমি অন্ধ নাকি? তোমার সামনে একজন সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে আর তুমি দেখতে পাচ্ছ না? কোথায়? আশ্চর্য, তুমি বাগানের দিকে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে দেখতে পাও না? তুমি আমার একটা ছবি তুলে দেখো, আমার ছবিও সুন্দর আসে। ফিজা হাসলো, তবে এবার হাসির আওয়াজে কোনো নীরবতা ছিল না। সাদমান ভ্রু উঁচু করে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা রসিক স্বরে বলল, আপনি জানেন? কি জানবো? আপনি যে একটা পাগল। তাহলে তুমি একটা পাগলি, যেহেতু তুমি আমার বউ। আমার এতে কোনো সমস্যা নেই। ফিজা লম্বা শ্বাস নিয়ে পুনশ্চ বলল, অনেকদিন পর উঁচু আওয়াজে হাসলাম। সবসময় এমন হাসি খুশি থাকবে। আমি এখন থেকে একজন প্রাণবন্ত ফিজাকে দেখতে চাই। জো হুকুম জাহাপানা। ফিজা ক্ষীণ মাথা ঝুঁকিয়ে শিও ফোনের দিকে তাকালো। আননোন নাম্বার থেকে আবারও মেসেজ এসেছে। তুমি কি আমার সাথে দেখা করতে ইচ্ছুক? তাহলে আমাকে মেসেজের উত্তর দিও। ফিজা সাদমানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, বিকেল থেকে এই নাম্বারে বারবার মেসেজ আসছে, কিন্তু আমি তাকে চিনি না। সাদমান নাম্বারটা দেখে ভ্রুকুঞ্চিত করলো। একই নাম্বার থেকে তার কাছেও বিকেলে মেসেজ এসেছে। সাদমান কল দিল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। সে নিজের ফোন থেকেও কল দিল, এবারও একই কথা বলছে। সাদমান ফিজাকে বলল, তুমি কিচ্ছু বলো না, আবার মেসেজ আসলে আমাকে জানাবে। ঠিক আছে। সাকিব সাহেব বাসায় এসেছেন। তিনি প্রথমে সাদমানকে ডাক দিলেন। সাদমান কবে কাজে ফিরবে এ সম্পর্কে তিনি জানতে চান। সাদমান বাবার ডাক শুনে দু কদম পিছুতেই ফিজা বলল, শুনুন। সাদমান ঘুরে তাকালো। আপনি ছোটবেলা দেখতে কেমন ছিলেন জানি না, তবে এখন একজন রূপকথার রাজকুমারের মতো সুন্দর আপনি। সাদমান মুচকি এসে বলল, আমি ছোটবেলা কেমন ছিলাম দেখতে? ভেবে দেখো, এটা তুমি জানো। ফিজা ভ্রু কুঞ্চিত করে সাদমানের প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো।
মানুষটাকে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানুষটার জন্য তার কবিতার লাইনরা ভিড় করে আছে। ফিজা ছোটবেলায় হারিয়ে গেল, কিছু একটা মনে পড়ছে তার, তবে সে নিশ্চিত নয়। গৃহকর্মী সোনিয়া বাড়ি থেকে পালিয়েছে, কিছুটা প্রমাণ হয়তো তার থেকে সংগ্রহ করা যেত। এখন কিভাবে কি করবেন মাথা কাজ করছে না রেহেনা বেগমের। সাদিয়ার বাবা বেশ উত্তেজিত হয়ে আছেন। রাগে বাড়ির খুব দামি একটি জিনিস তিনি ভেঙে ফেলেছেন। কতিপয় বড়লোক মানুষদের কাছে এগুলো খুব স্বাভাবিক বিষয়। টাকা আছে তাদের, একটা গেলে আরও 10টা কিনে নেবেন। যাই হোক, সাদিয়া মেঝেতে বসে কান্না করছে। আরমান সাহেব কর্কশ গলায় বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? সাকিব সাহেব যদি কোনোভাবে জানতে পারে তুমি তার স্ত্রী এবং পুত্রবধূকে হত্যা করতে চেয়েছ, কি করবে তোমাকে? আন্দাজ আছে তোমার? বাবা, আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। আমি শুধু চাই ওই মেয়ে সাদমানের জীবন থেকে চলে যাক। আমি রুবির হেল্প নিয়েছিলাম, কিন্তু মেয়ের ওপর জাদুর কোনো প্রভাবই পড়েনি। তুমি এসব বাদ দাও। সাকিব সাহেবের ক্ষমতা কতখানি তুমি ভালোভাবে জানো। যদি জানতে পারে তুমি তার ছেলেকে কালো জাদু করেছ, আমাকে সহকারে জেলে ঢুকাবেন তিনি। সাদিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আর কত বাদ দিব বাবা? সাদমান পুরোপুরি বদলে গেছে। আমার নম্বর ব্লক করেছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করেছে। ওই দিনের পর থেকে একবারও আমার সাথে কথা বলেনি। এসব কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি তোমার আত্মসম্মানের কথা ভুলে যাচ্ছ মা। তোমার বাবা মাকে ছোট করেছ। যে চলে গেছে তাকে যেতে দাও, জোর করে কিছুই হয় না। তুমিও নীরবে সরে আসো। শুধু শুধু কারোর জন্য নিজেকে কষ্ট দেয়া বোকামি। সাদিয়া বাবার পা জড়িয়ে বলল, কিছু করো বাবা। এবার আর আরমান সাহেব নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মেয়েকে অসম্ভব ভালোবাসেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে আমি করব, তবে কথা দাও তুমি আমাকে না জানিয়ে আর কোনো ভুল করবে না। কথা দিলাম। সাদিয়া বাবাকে বিশ্বাস করেছে। এক হাত দিয়ে চোখ মুছে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে। সোনিয়া উঠোনে বাসন মাজায় ব্যস্ত। দুই হাত ছাই রঙে কালো হয়ে আছে, কখনো বা হাত ললাটে এসে পড়েছে, তাই এখানেও ছায়ের উপস্থিতি দেখা যাচ্ছে। সোনিয়ার 8 বছরের মেয়ে খুব কৌতূহলের সহিত মায়ের কপাল মুছে দিচ্ছে, আর বালিকা কণ্ঠে বলছে, মা তোর কপালে দেখে ছাই। সোনিয়া কপালে 4-5টা ভাঁজ ফেলে উত্তর দিচ্ছে, তোরে না কইছি একবার মায়েরে তুই করে কইবি না? তুইও তো তোর মায়েরে তুই বলে ডাকিস। আমি যা করমু তাই তোর করতে হইব। সোনিয়ার বর তখন কাজে যাচ্ছিলেন। তিনি বিরক্ত স্বরে বললেন, তোর থেকেই মাইয়া শিখছে এইসব। হয়েছে হয়েছে, আপনারা তো জ্ঞান দেওয়ান লাগবো না। আপনি যে কি করেন হেইডা আর মাইয়ার সামনে না ইবা কইলাম। সোনিয়ার বাসন মাজা শেষ, এখন সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। সে পুকুর পাড়ে চলে এসেছে। পুকুরের বুকে অজস্র শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়ে গেছে অন্য বান্ধবীদের সাথে খেলতে। সোনিয়া উবু হয়ে জিনিসগুলো রাখার সাথে সাথেই পেছন থেকে রেহানা বেগমের আওয়াজ ভেসে আসলো। সোনিয়া বেশ ঘাবড়ে গেল। সে বুকে থুতু দিয়ে পেছনে ঘুরতেই রেহানা বেগম বললেন, তার মানে তুমি লুকিয়ে গ্রামে চলে এসেছ? সোনিয়া ভাঙা ভাঙা গলায় বলল, আপনারে আমার গ্রামের ঠিকানা কে দিল? তোমার কি মনে হয় তোমার সম্পর্কে বিস্তারিত না জেনে আমি তোমাকে কাজে রেখেছি? আচ্ছা বাড়িতে আহেন, চা নাস্তা দিই। যাব না, কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিবে। সোনিয়া শাড়ির আঁচল ঠিক করতে করতে একদিকে মাথা নাড়ালো। তুমি সাদিয়াকে কিভাবে চেনো এবং কবে থেকে চেনো? দেখো সত্যি বলবে, কারণ তুমি ভালোভাবেই জানো আমাদের পুরো বাড়িতে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সোনিয়া শাড়ির আঁচলে হাত মুছতে থাকলো। চেহারায় ফুটে উঠেছে অস্বস্তি। কি উত্তর দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না। হয়তো সে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। রেহানা বেগম পুনশ্চ বললেন, কি হলো বলো? আসলে ম্যাডাম, আপনাদের বাসায় যেদিন কাজ নেই এর 1 মাস পর থেকেই আমি সাদিয়া ম্যাডামরে চিনি। মানে উনি আমারে মাঝে মাঝে মেলা টাকা দিত। কেন দিত? আমার মাইয়ার পড়ালেখার খরচ হিসাবে আর কি। আমি নিজেও তো তোমাকে অনেক স্যালারি দিতাম। ওগুলো কি কাজে ব্যবহার করতে তাহলে? জমায় রাখতাম। সাদিয়ার টাকা দেওয়ার পেছনে অন্য কি উদ্দেশ্য ছিল? সাদমান স্যার কই যান প্রত্যেকদিন এইটা জানাইতে কইছিল। আর কিছু না? না। মিথ্যা বলছো কেন? আমি সিসিটিভি ফুটেজে দেখেছি তুমি কিছু একটা ড্রয়িং রুমে সোফাতে লুকিয়ে রেখে দিচ্ছ। ও উনি কয়েকটা তাবিজ দিছিলেন, ওইগুলাই রাখছিলাম। আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি নীরবে আমার সাথে প্রতারণা করলে? ক্ষমা করে দেন, তোমার চোখে বিন্দুমাত্র অনুশোচনা দেখতে পাচ্ছি না আমি। যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ভয়। যাই হোক, তোমার সাথে আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। আমি তোমার এখানে এসেছিলাম এটা যেন সাদিয়া না জানতে পারে। আর এখন থেকে সাদিয়ার ব্যাপারে আরও ইনফরমেশন আমাকে জোগাড় করে দিবে। ম্যাডাম আমারে মাফ করে দেন, আমি এসব কাম আর করতে পারব না। সাদিয়া তোমাকে যত টাকা দিত এর থেকেও বেশি টাকা দেব আমি। সোনিয়ার অবয়বের কাঠিন্য ধীরে ধীরে দূর হচ্ছে। সেখানে লিপসার উপস্থিতি দেখা যাচ্ছে। সে নর্বর শব্দে বলল, যেহেতু এত করে কইতেছেন ঠিক আছে তাহলে এবার বলো, রুবি নামের কাউকে তুমি চেনো? সাদিয়ার বান্ধবী সে। রুবি নাম কিনা জানি না, তবে এইটা জানি ওনার এক বান্ধবী ওনার তাবিজ বানিয়ে দিত। যেটা ধারণা করেছিলাম। আমারে কিছু কইলেন? তার বাসা কোথায় জানো? সাদিয়া ম্যাডামের বাড়ির আশেপাশেই হইতে পারে। রেহানা আর কথা বাড়ালেন না। দ্রুত কদম ফেলে নিজ গাড়ির কাছে এসে উপস্থিত হলেন।
গন্তব্য বাড়ি ফিরে যাওয়া। সাদিয়াকে কাবু করতে গেলে আরও প্রমাণের দরকার। সাদমান কিছুটা সুস্থ এখন, তাই কাজে বেরিয়ে পড়েছে। ঢাকাতে তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও একাধিক কোম্পানি পরিচালনা করতে হয় সাদমানকে। অতএব এত সব সম্পদ সে বাবার সূত্রে পেয়েছে। তবে অন্য বড়লোক বাবার সন্তানদের মতো অযোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলেনি। সাদমান অফিস কক্ষে বসে আছে। এহেন সময় রেহেনা বেগমের ফোন আসলো। আসসালামু আলাইকুম আম্মু। বলো। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাসায়? না, কেন? আমার বাসায় ফিরতে দেরি হবে, রাস্তায় ভিড় প্রচুর। তুমি ফিজাকে ফোন করে জানিয়ে দাও। আমি ফোন দিয়েছি কিন্তু ধরছে না। আচ্ছা, জানিয়ে দিচ্ছি। সাদমান ফিজার নাম্বারে কয়েকবার ফোন দিল। ফিজার ফোনে রিং হচ্ছে, কিন্তু অপর পাশ থেকে কেউ ফোন রিসিভ করছে না। সাদমান ঘাবড়ে গেল। বাসায় একজন গৃহ পরিচারিকা রয়েছেন, বাকি দুইজন 2 দিনের জন্য ছুটি নিয়েছে। সাদমান ল্যাপটপ থেকে বাড়ির সিসি ক্যামেরা চেক করলো। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, অথচ এখন প্রভাতের বিদায় নেওয়ার সময় হয়েছে। সাদমান দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মেইন দরজা খোলা ছিল। ড্রয়িং রুমের চারপাশের কাচ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করেছে। সাদমান সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, নিজের বেডরুমে প্রবেশ করল। পুরো কক্ষে তমসা মিশে আছে। জানালার পর্দাগুলো ঘরে আলো প্রবেশ করতে বাধা দিচ্ছে। সাদমান লাইট অন করতেই ফিজাকে দেখতে পেল। খাটের একপাশে জড়সড় হয়ে বসে আছে। স্বীয় মুখচ্ছবি হাঁটুর ওপর লুকিয়ে রেখেছে। সাদমান ধীরে ধীরে ফিজার পাশে গিয়ে বসল। ডান হাত দিয়ে ফিজার পা স্পর্শ করতেই ফিজা না বলে চিৎকার দিয়ে উঠল। তুমি ঠিক আছো? ওহ, আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছিলে? এমনি। বাসায় কেউ নাই কেন? রাজিয়া খালাম্মা একটু দরকারি কাজে বাইরে গিয়েছেন, একটু পরে চলে আসবেন। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি একা একা থাকতে পারি না, ভয় পাই। তাই হয়তো। তাহলে উনাকে যেতে দিলে কেন? নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। ওই দিন রাতে আমার মন ভালো করার জন্য কোরআন তেলাওয়াত করেছিলে। আজ আমি কি করব বলো? তুমি যেটা বলবে সেটাই করব। কিছুই করতে হবে না, আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। সাদমান মুচকি হাসল। সে উভয়ের মাঝখানের দূরত্ব কমিয়ে ফিজার গা ঘেঁষে বসে এক হাত ফিজার কাঁধে রেখে বলল, ছোটবেলা থেকে কি একা থাকতে ভয় পাও? বছরখানিক আগ থেকে এমনটা হচ্ছে। ওহ, কারণ জানতে চাইবেন না? যদি গুরুত্বপূর্ণ কিছু হতো তবে তো আমার বউ বলতোই, তাই না? ফিজা মুচকি হেসে স্বীয় মস্তিষ্ক সাদমানের কাঁধে রেখে বলল, আপনি খুব ভালো মানুষ সাদমান। এজন্যই হয়তো বাংলাদেশে আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা এত বেশি। যাক, বাদ দাও এসব। তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, সকালে চিরুনি করা হয়নি তাই। আমি করে দিব। পূর্বে করেছেন? না, চেষ্টা করে দেখি। ঠিক আছে। সাদমান ড্রেসিং টেবিল থেকে একটি চিরুনি এনে বউয়ের পাশে বসল। সে খানিকক্ষণ পর এটা আবিষ্কার করলো, চিরুনিটি ভালো নয়, তাই সে চুলের জট ছাড়াতে পারছে না। ফিজা একগাল হেসে বলল, আচ্ছা, তাহলে আমরা অন্য একটি চিরুনি দিয়ে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, ঠিক বলেছ। সাদমান আরেকটি চিরুনি দিয়ে পুনশ্চ চেষ্টা করলো। এবারও সে একই কথা বলল। ফিজা উঁচু আওয়াজে হেসে বলল, কি করি বলুন তো? এই চিরুনিটাও ভালো না। হ্যাঁ, একদম। কি করা যায় বলো তো? আর ক্ষণে ক্ষণে বলছে, আপনি সত্যি একটা পাগল। নিজের ব্যর্থতার দোষ চিরুনির ওপর দিচ্ছেন। সাদমান কোনো উত্তর দিল না। এক দৃষ্টিতে ফিজার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে হাসলে অসম্ভব সুন্দরী লাগে। শুভ্র দাঁতগুলো বেরিয়ে যায়, চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, দুগাল রক্তিম বর্ণ ধারণ করে, চুলগুলো বারবার কপালে এসে পড়ে। সাদমান বেশিক্ষণ নিজেকে সংবরণ করে রাখতে পারল না। গম্ভীর স্বরে বলল, ইস, এভাবে হেসো না। ফিজা হাসি থামিয়ে সাদমানের দিকে তাকিয়ে থাকলো। দুজনই যেন নিজেদের চোখে আটকা পড়েছে। সাদমান সৌন্দর্যের রানীকে ছুঁয়ে দেখল। ফিজার হাস্যমুখর অভিব্যক্তি লাজুকতায় রূপ নিল। সে এবার আর তার স্বপ্নের পুরুষকে বাধা দিল না। রেহানা বেগম বাড়িতে আসার পূর্বে সাদিয়াদের বাড়িতে গিয়েছিলেন। অবাক ব্যাপার হলো, সাদিয়া বাসায় নেই। সাদিয়ার মা বললেন, সে হয়তো তার ভাইয়ের কলেজে গেছে। রেহানা বেগম কথাটি শুনে সন্তুষ্ট হলেন না। তিনি বেশি দেরি না করে সেথা থেকে স্থান ত্যাগ করলেন। সাদিয়া রুবিদের বাড়িতে এসেছে, তবে আজ তাকে ভীত সন্ত্রস্ত দেখাচ্ছে। এর পেছনের কারণ হলো সাদমান ওই আননোন নাম্বারে পাল্টা মেসেজ করে বলেছে, তোর সাহস থাকলে আমার সামনে আয়। দূর থেকে এসব করে কাপুরুষের পরিচয় দিচ্ছিস। আবার যদি আমার স্ত্রীর নাম্বারে কোনো মেসেজ দিয়েছিস, তোর খবর আছে। তার মানে সাদমান ফিজার অতীত সম্পর্কে ভালোভাবেই জেনেছে, কিন্তু সে এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। সাদিয়া এক শ্বাসে পুরো কথা বলে শেষ করলো। রুবি বলল, হতে পারে ওই মেয়ে আগেই সাদমানের মন জয় করে নিয়েছিল, তাই ও এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করছে না। একবার কাউকে মনে স্থান দিয়ে ফেললে মাঝখানে থাকা প্রাচীর দুজনের কারোর জন্যই অত্যাধিক ক্ষতির কারণ হয় না। তাহলে সোনিয়া যে বলল তোদের মধ্যে সম্পর্ক তেমন ভালো নেই, হতে পারে সোনিয়ার সামনে তারা সেভাবেই থেকেছে। সাদিয়ার চোখের পাপড়ি ভিজে উঠল। সে দাঁড়িয়ে গেল, হাঁপাতে হাঁপাতে বলল, আমি বোধহয় পাগল হয়ে যাব। মাথা ঠান্ডা কর। আননোন নাম্বারটি যে আমাদের, এটা যেন সাদমান না জানতে পারে, এই বুদ্ধি কর।
আর নয়তো দুজনেরই অবস্থা খারাপ হবে। সাদিয়া 2 হাত দিয়ে মাথা চেপে ধরে চিৎকার করে বলল, আমি আর নিতে পারছি না। এহেন সময় সাদিয়ার ফোন বেজে উঠল। সাদিয়া নিজেকে স্বাভাবিক করে ফোন কানে তুলে নিল। অপর পাশ থেকে একজন পুরুষ কণ্ঠে বলে উঠল, এই আপনারা কি আমার কথা কাউকে বলেছেন? না তো, কেন? ইদানিং আমাকে দুজন মুখোশ পরা ব্যক্তি ফলো করছে। যেখানে যাই সেখানেই তাদের দেখতে পাই। দেখুন, আমার যদি কিছু হয় আমি আপনাদের ছাড়ব না। আমি মুখ খুলতে চাইনি, জোর করে আপনারা আমার মুখ খুলিয়েছেন। সাদিয়া ফোন রেখে দিল। দুজনের চোখে মুখেই ফুটে উঠল অতিশয় আতঙ্ক। এসবের পেছনে নীরব সাদমানের হাত নেই তো? আরে এই ছেলে আজ থেকে 2 থেকে 3 বছর আগে মানুষ পাচারের সাথে যুক্ত ছিল, এখন বড় কোনো ক্রাইমের সাথে যুক্ত নেই। আমি কি করে তাকে ধরবো সাদমান? সাদমান কফির মগে লম্বা এক চুমুক দিয়ে বলল, শোন বন্ধু, পুলিশ হয়েছিস আর আমার জন্য এটুকু করতে পারবি না? ওই ছেলে 3 বছর আগে যে অপরাধ করত ওইটার প্রমাণ খুঁজে বের কর। যে করে হোক 2 দিনের মধ্যে আমি ছেলেকে হাজতে দেখতে চাই। 2 দিন সময় হবে না, আমি কিছুটা ব্যস্ত, তবে আমি তোকে সাহায্য করব, কথা দিচ্ছি। ইমরানও এবার কফির মগে চুমুক দিল। দুজনই একটি রেস্টুরেন্টে বসে আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তবে রাস্তা এখনো মানবশূন্য হয়নি। দোকানিরা দোকানের আধো কপাট খুলে রেখেছে। ইমরান কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলতো। জানি কি জিজ্ঞাসা করবি। ছেলেটার সাথে আমার শত্রুতা কি, তাই তো? কিছু জিনিস না জানাই ভালো। তুই সেই ছোটবেলা থেকে আমার সাথে আছিস, আমাকে ভাইয়ের মতো ভালোবাসিস। সুন্দর সম্পর্কের অধিকার থেকে বলছি, কখনো আমাকে এই সম্পর্কে আর প্রশ্ন করবি না, ঠিক আছে? আচ্ছা চল এখন উঠি। সাদমান দাঁড়াতেই 2জন মেয়ে ফোন হাতে নিয়ে ছুটে আসলো। ভাইয়া, আমরা আপনার অনেক বড় ভক্ত, একটা সেলফি তোলা যাবে? সাদমান মুচকে এসে জবাব দিল, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর মেয়েদের সাথে সেলফি তুলব না। যতই হোক আমার নিজেরও তো একটা পর্দার ব্যাপার স্যাপার আছে, তবে আপনারা যদি অনুমতি দেন তাহলে অটোগ্রাফ দিতে পারি। মেয়ে দুটি হাসি মুখে বলল, ভাইয়া ভাবি না করেছে বুঝি? না না, তেমন কিছু না, ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। সাদমানের অটোগ্রাফ দেওয়া শেষ। এমন সময় একটি মেয়ে বলে উঠল, ভাইয়া ভাবিকে তো আমাদের সাথে পরিচয় করাননি এখনো, ভাবিকে দেখতে ইচ্ছে করে, আমরা জানতে চাই কে সেই ভাগ্যবতী নারী। সাদমান এবারও মৃদু হেসে উত্তর দিল, না না, তেমন কোনো ব্যাপার না, আসলে আমি খুব ভাগ্যবান তাকে পেয়ে। ইমরান পেছন থেকে বলল, প্রজাপতি নামের কোনো লেখিকাকে চেনেন আপনারা? হ্যাঁ চিনি, এটা ওনার ছদ্মনাম, খুব ভালো লেখেন তিনি। উনি কে ভাইয়ার স্ত্রী? হ্যাঁ। সাদমান ইমরানের দিকে হা করে তাকিয়ে থাকলো। বন্ধুকে স্ত্রীর আসল পরিচয় সম্পর্কে জানিয়েছিল, তবে অন্য কাউকে জানানোর বিষয়ে আগ্রহী ছিল না সে। ইমরান কথা ঘোরাতে যাবে তৎক্ষণাৎ সাদমান বলল, জি আমাদের জন্য দোয়া করবেন কেমন? অবশ্যই ভাইয়া, আপনার স্ত্রীর সম্পর্কে অনেক জানার ইচ্ছা ছিল, জানতে পেরে খুব খুশি হয়েছি। মেয়ে দুটো সেখানে আর বেশিক্ষণ দেরি করল না, দ্রুত প্রস্থান নিল। সাদমান ইমরানের দিকে তাকাতেই ইমরান জিভে কামড় দিয়ে বলল, কোনো সমস্যা হবে না তো? না, সমস্যার কি আছে? বাকি আমি চেয়েছিলাম ফিজা নিজ মুখে আমাকে বলুক, তাই অপেক্ষা করেছিলাম। তোর কি মনে হয় ওরা দুজন বিষয়টি বলে দিবে? বলবেই তো, একটা পোস্ট করে দিলেই তো দ্রুত ভাইরাল হয়ে যাবে। যাই হোক, কোনো বিষয় না, বাদ দে সব। তুই এখন কোথায় যাবি? অফিসে। আমিও যাব, চল যাই। বৃষ্টি এখন কিছুটা কমেছে। সাদমান এক হাত দিয়ে মাথা আবরণ করে গাড়িতে উঠে পড়ল। ফিজা বাগানে বসে লিখছে। বৃষ্টি স্নাত সেরে বাগানের পরিবেশ বেশ রোমাঞ্চকর। সবুজ পাতারা পানির ছোঁয়ায় সিক্ত। পৃথ্বীতে শীতল বাতাস, ঘাসের ডগায় শুভ্র জলবিন্দু। ফিজা জুতাবিহীন পা জমিনে ছেড়ে দিয়েছে। এত সুন্দর পরিবেশে লেখার আগ্রহ হওয়া স্বাভাবিক, কিন্তু ফিজার মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এবছর বইমেলায় তার একটি বই বের হবে, কিন্তু সে কিছুতেই লেখায় মন বসাতে পারছে না। এক লাইন লিখে গালে হাত দিয়ে বসে থাকে। ঠোঁটের কোণে পরিস্ফুট হয়ে ওঠে লজ্জা মিশ্রিত হাসি। খানিকটা পর নিজ হাতেই মাথায় ক্ষীণ আঘাত করে কল্পনা জগৎ থেকে বের হয়ে আসে আর গম্ভীর স্বরে বলে, আপনার জন্য আমি লিখতেও পারি না। সবসময় আপনি বিরক্ত করতে থাকেন সাদমান। বাসায় নেই তবুও মনে হচ্ছে আশেপাশে আপনি রয়েছেন। ফিজা নিজেকে স্বাভাবিক করে দ্বিতীয় লাইন লিখল। পুনরায় কল্পনার রাজ্যে প্রবেশ করল, তবে এবার সেথায় দীর্ঘ সময় থাকতে পারল না। রেহানা বেগমের নাম্বার থেকে ফোন এসেছে। ফিজা ফোন কানে তুলে নিতেই ড্রাইভার বলল, ভাবি ম্যাডাম গাড়িতে অজ্ঞান হয়ে পড়েছে। ফিজা দাঁড়িয়ে গেল, চোখে মুখে ফুটে উঠেছে গাঢ় ভীতি। সে ভাবলেশহীন কণ্ঠে বলল, আব্বাকে জানিয়েছেন? আমার ফোনে টাকা নেই, তাই আমি ম্যাডামের ফোন থেকে আপনাকে ফোন দিয়েছি। ঠিক আছে, অপেক্ষা করেন, আমি সাদমানকে জানাচ্ছি। ফিজা সাদমানকে এক শ্বাসে সব খুলে বলল। সাদমান এক মুহূর্ত দেরি না করে মাকে নিয়ে হাসপাতালে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখনও তার জ্ঞান ফেরেনি।
সাকিব সাহেব, ফিজা সকলেই হাসপাতালে চলে গিয়েছে। সন্ধ্যা নামার পূর্ব মুহূর্ত। এবার আর সাদমান নিজেকে সংবরণ করে রাখতে পারল না। তার গাল বেয়ে দুফোঁটা অশ্রু মেঝেতে গড়িয়ে পড়ল। ফিজা পাশেই ছিল, বেচারিও খুব ক্লান্ত। অনেকক্ষণ কেঁদেছে সে। ফিজার মা, বাবা, ভাই বোন প্রত্যেকে এসেছে। ফিজা সাদমানের কাঁধে হাত রেখে বলল, ঠিক হয়ে যাবে, এত ভেঙে পড়বেন না। সাদমান বসা অবস্থায় অবুঝ বাচ্চাদের মতো ফিজাকে জড়িয়ে ধরল, যেন এখন তার খুব বেশি সান্ত্বনার প্রয়োজন। পাশে থাকা ফিজার মা, ভাইরা উঠে গেল। ফিজা সাদমানের কাঁধে হাত বুলানো ছাড়া কিছুই করতে পারল না। মা বাবার কিছু হলে কতটা কষ্ট হয় ফিজার থেকে বেশি এ সম্পর্কে কেই বা জানতে পারে। আজও প্রতি মুহূর্তে সে তার বাবাকে মিস করে। ফিজা কাঁদো কাঁদো গলায় বলল, অনেক কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, অনেক। এর আগে আম্মুর সাথে কখনো এমন হয়নি। আমি আম্মুকে অনেক বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ কিছুই হবে না। ধৈর্য রাখতে পারছি না, রাখতে হবে। সংবাদকর্মীরা এতক্ষণে সাদমানের মায়ের অসুস্থতার খবর মিডিয়াতে প্রচার করে ফেলেছেন। সাদিয়া ফোন হাতে নিয়েই মুচকি হাসল। রুবি কাঁপা স্বরে বলল, এত নিশ্চিন্তে কিভাবে আছিস তুই? আমরা কিছু করিনি, নিশ্চিন্তে থাকাটা স্বাভাবিক। ওই ফুলগুলো ওনার কাছে তুই পাঠিয়েছিস, যেগুলোর ঘ্রাণ নেওয়ার পর তিনি অজ্ঞান হয়েছেন। প্রমাণ আছে কোনো? হ্যাঁ, তা নাই, কিন্তু এর আগে তিনি আমার সাথে কথা বলেছেন। তুই শুধু ওনাকে কোথায় দেখা করতে হবে এ সম্পর্কে জানিয়েছিস। তাহলে এসবে তোর হাত থাকবে কেন? এতটা সহজভাবে যদি তারা চিন্তা করে তাহলে তো ভালোই, কিন্তু এসব কেন করেছিস? তোর সাথে দেখা করলে তিনি সত্যটা জেনে যেতেন, তাই এসব করেছি। এখন যতদিন ওনার জ্ঞান ফিরবে না ততদিনে তুই অন্য কোথাও চলে যেতে পারবি। আমাকে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়। আমি শুধু তোর কথায় এসব করেছি। ঠিক আছে, পড়বি না, চিন্তা করিস না। ঘড়িতে এখন সময় 8টা। সবেমাত্রই সাদমানের মায়ের জ্ঞান ফিরেছে, কিন্তু তিনি কিছুই বলতে পারেন না। ডাক্তারগণ এই মুহূর্তে তাকে কিছু জিজ্ঞাসা করতে নিষেধ করেছেন। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ের পাশে গিয়ে বসল। রেহানা চোখ বন্ধ করে রেখেছেন। সাদমান খানিকক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকলো আর অগণিত সওয়াব হাসিল করে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো সন্তান নিজের মা বাবার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। বাইহাকি শরীফের হাদিস। মাকে মন ভরে দেখতে তার ভালো লাগছে। তার কাছে মনে হলো পৃথিবীর সকলের থেকে বেশি সুন্দরী তার মা। সাদমান অস্ফুট গলায় বলল, ফিজা, আমার মা খুব সুন্দর তাই না? ফিজা মুচকি হেসে বলল, হ্যাঁ, অনেক বেশি সুন্দর তিনি। এখন কি একটু ভালো লাগছে আপনার? হ্যাঁ, কিছুটা। তাহলে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আসুন, আমি আছি এখানে। তোমাকেও খুব ক্লান্ত দেখাচ্ছে। আপনাকে কষ্ট পেতে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি। ভালোবাসো আমাকে? হ্যাঁ, অনেক বেশি। সাদমান মুচকি হাসল। ফিজা পুনরায় বলল, কি হলো জান? ঠিক আছে, যাচ্ছি। আর কিছু লাগলে আমাকে ফোন দিও। আব্বাকেও সাথে করে নিয়ে যান। উনি আজ অনেক পরিশ্রম করেছেন, ওনার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, তুমি যা বলবে মহারানী। সাদমান চলে আসলো। হাসপাতালে ফিজা আর তার ভাই থেকে গেল। রেহানা বেগমকে বাড়িতে আনা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ। কিভাবে কি হয়েছিল পুরো বিস্তারিত ছেলেকে আর বরকে জানিয়েছেন। 4 রাস্তার মোড়ে একটি বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছিল। সহসা গাড়ির কাছের সামনে এসে 2-3 বার টোকা দিল। রেহানা বেগম আগ্রহ নিয়ে তাকালেন। মেয়েটি হাতের ফুল দেখিয়ে বলল, ম্যাডাম, একটা ফুল নেন না? রেহানা বেগম বললেন, নাম কি তোমার? ফারজানা। বাড়ি কোথায়? এই তো সামনে। তোমার বাবা কি করে? বাবা নেই, মা আছে কিন্তু অসুস্থ। রেহানা বেগমের বেশ মায়া হলো। তিনি সবগুলো ফুল কিনে নিলেন। মেয়েটি রেহানার এহেন চরিত্রে বেশ অবাক হলো। বুঝতেই পারল না অজ্ঞাত একজন ব্যক্তি কেন তাকে ফুল দেওয়ার ব্যাপারে বাধ্য করেছে। এই জন্য তাকে ভালো টাকাও দেওয়া হয়েছে। মেয়েটি রুক্ষ অবয়বে রেহানার গাড়ির দিকে তাকিয়ে থাকলো। গাড়ির সামনে চলতে শুরু করেছে। আকাশে মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পূর্বের বাতাস ধুলাবালির সাথে নিয়ে জমিনের দিকে এগিয়ে আসছে। নিচে পড়ে থাকা কাগজ, পলিথিনও তাদের সাথে তাল মিলাচ্ছে। প্রত্যেকেই নিজেদের প্রস্তুত করে সামনে এগিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পর ড্রাইভার গাড়ি থামালেন। রেহানার আচানক অজ্ঞান হয়ে যাওয়ায় তিনি বেশ বিচলিত। এটাই ছিল আগের দিনের কাহিনী। সাকিব সাহেব বেশ রেগে আছেন। বাচ্চা মেয়েটি নিজের সরলতায় মানুষদের কাবু বানিয়ে সর্বনাশ করছে। তিনি এসবের একটা বিহিত করতে চান, কিন্তু সাদমান এখানে রহস্যের গন্ধ পাচ্ছে। বাচ্চা মেয়েটি যদি নিজের স্বার্থে এমনটি করত, তাহলে সে কিছু একটা অবশ্যই আম্মুর কাছ থেকে নিয়ে যেত। অথচ সে এমন কিছুই করেনি। হতে পারে মেয়েটাকে অন্য কেউ চালিত করছে, যে আমাদের পূর্ব পরিচিত। সাকিব সাহেব ছেলের কথার প্রেক্ষিতে বলল, তোমার কথা একদম ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু কে এসব করতে পারে ধারণা করতে পারছো? সময় লাগবে, অবশ্যই আমি খুঁজে বের করব।
কথোপকথন শেষ করে প্রত্যেকে যার যার রুমে চলে গেল। ফিজা রেহানার কক্ষেই থেকে গিয়েছে। রেহানা রুবির বিষয়টি ফিজাকে খুলে বললেন। ফিজা অস্ফুট গলায় বলল, আম্মা, আমি কি সাদমানকে এ সম্পর্কে জানাবো? হ্যাঁ, জানিয়ে দাও, তবে সাবধানে। আমি চাই না আমার ছেলের আর কোনো ক্ষতি হোক। চিন্তা করবেন না, আমি ওনার পাশে থাকব। রেহানা বেগম আর কথা বাড়ালেন না। অতঃপর ফিজা তাকে খাবার খাইয়ে দিলেন। রেহানা বেগম পুত্রবধূর আচরণে বেশ আনন্দিত। সবসময় তার মনে আক্ষেপ ছিল একজন মেয়ের মা হবেন। আল্লাহ তার আশা পূরণ করেছেন। ঘড়িতে সময় 12টা। সাদমান চোখ বুজে আছে। শত চেষ্টা করে ঘুমাতে পারছে না। মস্তিষ্কে উদ্বিগ্নের উপস্থিতি, চেহারায় শঙ্কার আবির্ভাব গাঢ়। তার মনে হচ্ছে কেউ একজন তার পরিবারকে ধ্বংস করে দিতে চাচ্ছে, কিন্তু সে তার পরিবারকে ভীষণ ভালোবাসে। সাদমান ডান দিকে ফিরতেই ফিজার হাতে হাত পড়ল। ঘুমে বিভোর ফিজা নাকি কণ্ঠে বলল, এখন না, এখন না, পরে। সাদমান মুচকি হাসল। সে ড্রিম লাইটের আলোয় খানিকক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে থাকল। শত চেষ্টা করেও ঘুমের দেখা পেল না সে। এপাশ ওপাশ করে উঠে বসল। আজকে চাঁদ পরিস্ফুট, আকাশে মেঘের উপস্থিতি ক্ষীণ, বাগানে মেঘ, ঠান্ডা বাতাস। সে বেলকনিতে যেয়ে বসে থাকল। বেলকনিতে 2টি চেয়ারের ব্যবস্থা আছে। কে বা কারা তার শত্রু সে খুঁজে পাচ্ছে না। আকস্মিক পেছন থেকে আওয়াজ আসলো, না ঘুমিয়ে এখানে বসে আছেন যে? আওয়াজটি তার পরিচিত। সাদমান পেছনে না ফিরেই বলল, ঘুম আসছে না আমার। কেন? আম্মুর বিষয়টি নিয়ে চিন্তিত। একটা কথা বলি, বলো, আপনি সাদিয়াকে কতটা চেনেন? চিনি, ভালোভাবেই চিনি। কেন? আম্মা আজ একটা কথা বললেন। আচ্ছা, শুরু থেকে সব খুলে বলি আপনাকে। বলো। ফিজা শুরু থেকে সব কিছু জানালো সাদমানকে। সাদমান বিস্ময় হয়ে সব শুনল। এসব তার কাছে অবিশ্বাস্য লাগছে। সাদমান ললাটে ভাঁজ ফেলে বলল, কিভাবে ধরবো তাদের? আমরা রুবির কাছে ছদ্মবেশে যাব, অথবা অন্য কাউকে তার সমস্যা নিয়ে পাঠাবো। এরপর তার থেকে সাহায্য চাইব। যদি সে কোনো কালো জাদুর সাহায্যে বিষয়টির সমাধান করে দেয়, তাহলে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবেই ধীরে ধীরে সাদিয়ার কীর্তিকলাপ আমরা জানতে পারবো। আর এজন্য যদি বাংলাদেশে কোনো শাস্তি লেখা থাকে, সেটাও তার ওপর প্রয়োগ করা হবে। সাদমান মুগ্ধ হয়ে ফিজার কথা শুনছিল। সে এক হাত দিয়ে ফিজার মাথায় হাত বুলিয়ে বলল, দারুণ বলেছ পুচকি, তুমি হলে বিউটি উইথ ব্রিলিয়ান্ট পুচকি। এ নামে আমাকে একজন ছেলে ডাকত। কোথায় দেখেছিলে তাকে? আমার বাবা আমাদের একবার পাহাড়ি এলাকায় ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। সেখানে আমরা 1 মাস ছিলাম। তখন এক বড়লোক বাবার ছোট্ট ছেলের সাথে পরিচয় হয় আমার। আমি খেলায় বারবার হেরে যেতাম। সুন্দর করে দৌড়াতে পারতাম না, পড়ে যেতাম। পাহাড়ে উঠতে পারতাম না। সে কাঁধে করে আমাকে পাহাড়ে নিয়ে যেত। সবসময় প্রতিরক্ষার ডাল হয়ে আমার পাশে দাঁড়াতো। সে ছেলেটি এখন তোমার সামনে বসে আছে। কিছুটা সন্দেহ করেছিলাম, কিন্তু আপনার চেহারায় অনেক পরিবর্তন এসেছে। তখন তোমার বয়স ছিল মাত্র 6 বছর, আর আমার 12 বছর। হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলেছিলাম ছোটবেলায়, মনে আছে তোমার? হ্যাঁ, প্রায় মনে হতো আমার। আর নীরবে হাসতাম। মনে মনে ভাবতাম, যদি তখন বড় থাকতাম সাথে সাথে উত্তরটি দিয়ে দিতাম। কিন্তু ছোটবেলায় প্রচুর কেঁদেছিলাম। হ্যাঁ, তোমার মায়ের কাছেও বিচার দিয়েছিলে। কিভাবে বলেছিলে ওনাকে? বলেছিলাম, মা, ওই ছেলেটা না আমাকে বিয়ে করবে বলেছে। এটা বলে ভ্যাঁ করে কেঁদে দিয়েছিলাম। তারপর? এরপর আম্মু বলল, তুমি আর ওই ছেলেটার আশেপাশে যাবে না। তুমি তোমার মায়ের কথা রাখোনি। এই যে আমার আশেপাশে বসে আছো। এখন যদি 1000 মানুষ এসেও বলে সাদমানের আশেপাশে থেকো না, আমি মোটেও তাদের কথা শুনবো না, বরঞ্চ তাদেরকে 1000টা কথা শুনিয়ে দেব। তাই একটু আগে বললে যে তুমি বড় হলে সাথে সাথে এই কথার উত্তর দিয়ে দিতে। কি উত্তর দিতে? চিৎকার করে বলতাম, আমি রাজি, এবার ডাকো কাজী, নাকি? ও, আমি তো ভুলে গিয়েছিলাম। কি ভুলে গিয়েছেন? আমি তো তোমার সাথে রেগে আছি। কেন রেগে আছেন? কি করেছি আমি? তুমি একটু আগে ঘুমের মধ্যে কি বলেছো আমাকে? সত্যি বলছি, আমার কিচ্ছু মনে নেই। বেয়াদবি করেছি? ও, মনে নেই? তাহলে থাক, মাফ করে দিলাম। সাদমান একরাশ হেসে আকাশে দৃষ্টি দিল। অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে, বাকি অর্ধেক মেঘে ঢাকা পড়েছে। ফিজা নীরবতা ভেঙে বলল, আমি আপনার সাথে আবারও ওই পাহাড়ে যেতে চাই। ঠিক আছে, নিয়ে যাব, তবে একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে কালকে। এরপর কেমন? ঠিক আছে। আর কোথাও যেতে চাও? আপাতত সেখানে পাহাড়ি ফুল সংগ্রহ করব। এরপর এগুলো আপনাকে উপহার দিব। ছোটবেলায়ও একই কাজ করতে, তবে তখন আমাকে উপহার দাওনি। এই জন্যই তো এখন আবারও যেতে চাচ্ছি। সেখানে অনেক সুন্দর সুন্দর প্রজাপতি রয়েছে। সাদমান মুচকি হেসে বলল, আচ্ছা তাই? আমারও একটা প্রজাপতি আছে, সে অতীব সুন্দর। ফিজা লক্ষ্য করল সাদমানের ঠোঁটে মিশে আছে সূক্ষ্ম হাসি।
ফিজা এই হাসির অর্থ বুঝতে পেরেছে। আজ ফোন অন করতেই হাজারটা নোটিফিকেশন এসেছিল ফিজার কাছে। আপু, আপনি সাদমান ভাইয়ার ওয়াইফ, এটা আমাদের জানাননি কেন? আপু, মিষ্টি তো পেলাম না। কয়েকটা মেয়ে আবার ফিজার ওপর চরম ঈর্ষান্বিত। তাদের মেসেজগুলো ছিল এরূপ: আপনাকে আমার একটুও ভালো লাগে না। ফিজার অবশ্য এসবে কিছু যায় আসে না। সে শুধু জানে তার একজন মানুষ রয়েছে যাকে সে অসম্ভব রকমের ভালোবাসে। তার মানে সাদমান সব কিছুই জানে, কিন্তু কিভাবে জেনেছে এটাই মাথায় আসছে না ফিজার। সাদমান নীরব দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে নিজে থেকে বলল, এখন আমার ঘুম ঘুম পাচ্ছে। ফিজা বলল, আর 1 ঘন্টা পর ফজরের আজান দিবে। একেবারে নামাজ পড়ে ঘুমালে কেমন হয়? অবশ্যই ভালো হয়, তবে এখন আমরা একটা কাজ করতে পারি। কি কাজ বলো? আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। এই নামাজের ফজিলত কতখানি আমরা সকলেই কম বেশি জানি। এই নামাজ দ্রুত গতিতে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে দেয়। হাদিস শরীফে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে তা দান করব। যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মহান আল্লাহ রাতের নামাজের গুরুত্ব কুরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন। নিশ্চয়ই রাতের বেলার জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী। সূরা মুজাম্মিল আয়াত 6। তিনি আমাদের এত নিয়ামত দিয়েছেন, আমাদের উচিত বেশি বেশি ইবাদত করার মাধ্যমে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাই আমি নিয়ত করছি, এখন থেকে আমরা সপ্তাহে 3 দিন তাহাজ্জুদের জন্য বরাদ্দ করব। হ্যাঁ, এটা ভালো হয়, তবে তুমি আমাকে জাগিয়ে তুলবে। অবশ্যই জাগাবো। অজুর পানি সামনে এনে দেব, জায়নামাজ বিছিয়ে দেব, আপনি শুধু নামাজ পড়বেন। ঠিক আছে মিষ্টি বউ, তাহলে চলো এখন উঠি। দুজনেই আল্লাহর স্মরণে নেমে পড়ল। এ যেন তাদেরকে স্বর্গীয় সুখের অনুভূতি এনে দিচ্ছে। ইকবালকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। সে এখনো অচেতন। জ্ঞান ফিরে তাকাতেই হয়তো অবাক হয়ে যাবে। কি হচ্ছে নিজের সাথে কিছুই বুঝতে পারছে না সে। পুরো রুম অন্ধকার হয়ে আছে। ইকবাল উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তা সম্ভব না। চেয়ারের সাথে তার হাত পা বাঁধা। খুব তেষ্টা পেয়েছে, ইচ্ছে করছে এক পুকুর পানি ডক করে খেয়ে ফেলতে। ইকবাল মুখে আওয়াজ করল, কিন্তু আওয়াজের ধ্বনি ক্ষীণ শোনালো। সে পুনরায় চেষ্টা করলো, কেউ আছেন? আমাকে এখানে বেঁধে রাখার মানে কি? কি করেছে আমি? দরজার ওপাশ থেকে ফিসফিস আওয়াজ ভেসে আসছে, হারামজাদা উঠছে, নে স্যাররে খবর দে। ইকবালের কান অবধি আওয়াজ পৌঁছালো। কি কারণে তাকে আটকে রাখা হয়েছে সে জানে না। ইকবাল ভাঙা গলায় বলল, আমাকে একটু পানি দিবেন? বাহির থেকে আওয়াজ আসলো, পানি দিয়ে কি করবি? খাবো তো, খুব তেষ্টা পেয়েছে। স্যারের বারণ আছে। আপনাদের স্যারকে? আর আমি ওনার সাথে কি এমন করেছি যে আমাকে আটকে রাখা হয়েছে? স্যার আসলেই জিজ্ঞাইস। ইকবাল 2 ঠোঁট ভাঁজ করে স্যারকে উদ্দেশ্য করে 2-4টা গালি দিল, তবে খুবই আস্তে। ঘণ্টাখানেক পর কক্ষে একজন সুদর্শন যুবক প্রবেশ করল। ইকবালের ললাটে বিন্দু বিন্দু ঘাম, অবয়বে একরাশ ক্লান্তি, শ্বাস গ্রহণে অধিক সমস্যা। তবুও সে মাথা উঁচু করে তাকালো এবং সর্বশক্তি দিয়ে বলল, তুই তো ফিজার স্বামী, তাই না? তোর বউয়ের স্বাদ আমি আগেই নিয়ে ফেলছি। অবশ্য বলতেই হয়, তুই জিতছস। সাদমান কোনো কথা না বলেই শরীরের সব শক্তি দিয়ে ইকবালের নাক বরাবর মুষ্ঠাঘাত করল। ইকবাল চেয়ার ছিটকে নিচে পড়ে গেল, নাক ফেটে গেছে। সাদমান আরও একবার অনুরূপ করল। ইকবালের দাঁত ভেঙে জিভে ঢুকে পড়ল। ইকবাল ব্যথায় চিৎকার করে উঠল। সাদমান নিজেকে সংবরণ করতে পারল না। সে রাগত স্বরে বলতে থাকলো, তুই জানিস মেয়েটা মৃত্যুর মতো বেঁচে আছে? ভয়ে অন্ধকার রুমে থাকতে পারে না। সামান্য হাসতেই ভয় থাকে, খারাপ কিছু হবে না তো তার সাথে? কখনো কখনো আমার স্পর্শ তাকে ভীত করে তোলে। কেন এমন করেছিলি তুই? সাদমান পুরোপুরি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে হাত পা দুটোর সাহায্যে ইকবালকে প্রহার করছে। ইমরান সঠিক সময় এসে সেথায় উপস্থিত হলো, সাদমানকে শান্ত করলো। রক্তাক্ত ইকবাল মেঝেতে শুয়ে থেকেই বলল, আমি এতদিন অনুতপ্ত ছিলাম, কিন্তু আজ থেকে আর অনুতপ্ত হব না। সাদমান পুনরায় তাকে মারতে উদ্বুদ্ধ হলে ইমরান তাকে নিয়ে বাইরে চলে আসলো। ইমরান কিছু একটা বুঝতে পারছে, কিন্তু প্রিয় বন্ধু তাকে প্রশ্ন করতে নিষেধ করেছিল, তাই ইমরান নীরবতার পথ বেছে নিল। দিনটি ছিল মেঘলা। ফিজার বাবা মারা যাওয়ার পর তারা গ্রামে চলে যায়, সেখানেই স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয়। আফজাল সাহেবের মৃত্যুর পর এই পরিবারটি মানসিক আর্থিক দুইভাবেই খুব ভেঙে পড়ে, আর এই সুযোগটি কাজে লাগানোর জন্য ইকবাল ফিজাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। ইকবাল ভালো ছেলে নয়, এলাকার বখাটে ছেলে হিসেবে তার বেশ নাম রয়েছে। ফিজার মা ইকবালের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি সব জেনে শুনে কখনোই তার মেয়েকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারেন না। কিন্তু ইকবালের পরিবার এই প্রত্যাখ্যান সহজভাবে মেনে নিতে পারেননি। ইকবাল দ্বিতীয়বারও একই প্রস্তাব নিয়ে যায়। বিয়ের পর পূর্ণ ভালো হয়ে যাবে বলে শপথ গ্রহণও করে।
ফিজার মা সেদিন বলেছিলেন, মানুষের অভ্যাস পরিবর্তন হয়, তবে চরিত্র না। খারাপ চরিত্র তোর আত্মা, শরীরের সাথে মিশে আছে। আমার মেয়েকে দরকার হয় আলমারিতে সাজিয়ে রাখবো, তবুও তোর মতো ছেলের হাতে তুলে দেব না। এই কথাটি ইকবালকে বেশ আহত করেছিল। সে সেদিন কিছু না বলেই স্থান ত্যাগ করেছিল। এর 3 দিন পর ফিজাকে তার বোনের মাধ্যমে এক পড়শির বাসায় নিয়ে আসে সে। সেখানে যাওয়াই ছিল ফিজার জীবনের সবচেয়ে বড় ভুল। বাবার মৃত্যুর পর ধীরে ধীরে সে নিজেকে স্বাভাবিক করছিল, কিন্তু ওই দিনের পর একদমই জীবন্ত লাশ হয়ে যায়। ডায়েরিতে ফিজা নিজের জীবন গল্প লিখে রেখেছিল। সাদমান জানার পর থেকেই ইকবালকে খুঁজে বের করে। সে ফিজার মধ্যে লুকিয়ে থাকা কষ্টের ভারত্ব অনুভব করতে পেরেছিল, তাই কখনোই বউকে তার অতীত সম্পর্কে প্রশ্ন করেনি। একদিন রেহানা নিজে থেকে সাদমানকে বলেছিলেন, ফিজা কি তার অতীত তোমাকে কিছু জানিয়েছে? সাদমান বীর পুরুষের ন্যায় উত্তর দিয়েছিল, আমি তাকে ভালোবাসি মা, আর যাকে ভালোবাসি তার দুর্বলতাগুলো কেনই বা জানতে হবে? হয়তো ফিজাকে জিজ্ঞাসা করলে সে কখনো সত্যটা লুকাবে না, কিন্তু যেই কষ্ট তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে, সেই কষ্টের কথা কোন কারণে আমি তার মুখ দিয়ে উচ্চারণ করাবো? আমি ফিজার প্রতিটি দুর্বলতাকে ভালোবাসি। রেহানা ছেলের এহেরো মন্তব্যে খুশি হয়েছিলেন। নিজ গর্ভের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তিনি আসলেই খুব গর্বিত মা, যার কাছে সাদমানের মতো মূল্যবান একজন সন্তান রয়েছে। সাদমান কিছুটা শান্ত হলে ইমরান বলল, রুবি নামের মেয়েটাকে পেয়েছি। ইকবালের সাথে সাদিয়ার কীর্তিকলাপ নিয়ে মেসেজ করেছিল, আমি স্ক্রিনশট নিয়েছি। সাদিয়া অনেক আগ থেকেই তোকে তার স্বার্থের জন্য ব্যবহার করে আসছে। তাকে এখন যদি জিজ্ঞাসা করি, সে নিশ্চয়ই বলবে এখন সে ভালোবাসার জন্য করেছে। সাদমান পুনরায় রেগে গেল, জোর গলায় বলল, আমাকে এসব আগে বললি না কেন? আমি এখনই সাদিয়াদের বাসায় যাব। ইমরান বাধা দিয়ে বলল, এখন যাওয়ার দরকার নেই, কাল আমি নিজেই যাব। তুই এমনিতে রেগে আছিস, কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারিস। আগে নিজেকে শান্ত কর। ভাবি আন্টি আঙ্কেলের কথা চিন্তা কর, বুঝে শুনে আগাতে হবে। সাদমান ললাটে বিরক্তির ভাঁজ ফেলে বসে পড়ল। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। ইমরান আবারও বলল, ইকবালের মানুষ পাচারের সাথে যুক্ত থাকার বিষয়ে প্রমাণ সংগ্রহ করেছি। এর মাধ্যমেই তাকে থানায় পাঠিয়ে দেব। তুই আর তার প্রতি রাগ দেখাস না। তুই ওর প্রাথমিক চিকিৎসা শেষ কর, এরপর আমি ওকে নিজের হাতে খুন করব। তোকে আমি এতক্ষণ কি বুঝালাম? ভাবি আন্টি আঙ্কেলের কথা ভাবতে হবে তোর। আইন নিজের হাতে তুলে নিলে চলবে না। যা, এখন তুই বাসায় যা। ইমরান সাদমানকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। সাদমান বাড়িতে চলে এসেছে। প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই একজন কর্মচারী বলল, ভাবি বাগানে আছে, আপনাকে বলেছে বাগানে যেতে। সাদমান নীরব স্বরে হুঁ বলল। ফিজা দোলনায় বসে আছে, তবে দোলনায় স্থির। সাদমান পেছন থেকে বলল, কি হয়েছে, বাগানে আসতে বললে যে? ফিজা ঘুরেই দৌড়ে গিয়ে সাদমানকে জড়িয়ে ধরল। ফিজার 2 চোখ লাল, গাল রক্তিম বর্ণ, মুখচ্ছবিতে দুঃখের উদয়। সাদমান ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি ঠিক আছো? কাল ইমরান ভাইয়ের মেসেজ দেখেছিলাম। তিনি আপনাকে মেসেজে বলেছিল ওই হারামজাদাকে ধরে এনেছি। প্রথমে বুঝতে পারিনি, আজ আম্মু ফোন দিয়ে বলল ইকবালকে পাওয়া যাচ্ছে না। এরপরই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারি। আপনি আমার ডায়েরি পড়েছিলেন। ডায়েরির শেষ পাতায় একটি শুকনো গোলাপ ফুল রাখা ছিল, কিন্তু ওই দিন ফুলটি সেখানে দেখতে পাইনি। এরপরই সন্দেহ করেছিলাম আপনি হয়তো ডায়েরি পড়েছেন। প্রথম তেমন মাথা ঘামায়নি, কিন্তু আজ সবকিছু ক্লিয়ার আমার কাছে। ফিজা একশ্বাসে পুরো কথা শেষ করলো। সাদমান কিছুই বলল না, ফিজার মাথায় হাত বুলাতে থাকলো। ফিজা বড় একটি হেঁচকি টেনে আবারও বলল, আমি একটা সময় ভাবতাম আমার জীবনে সুখ বা শান্তি বলে কিছুই নেই। আমি এভাবেই নিজেকে মানিয়ে নিচ্ছিলাম আর ধৈর্য ধারণ করেছিলাম। শুনেছিলাম ধৈর্যের ফল নাকি খুব মিষ্টি হয়। আমি অবশ্য এসবের আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমার ধৈর্যের ফল স্বয়ং আপনি সাদমান। অনেক ভালোবাসি আপনাকে। আপনার সাথে আমি যে কোনো স্থানে যেতে পারি, যদিও বা সেটা হয় আমার শেষ দিন। আমি একবারও প্রশ্ন করব না আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। যদি আমিও তোমাকে ঠকাই তাহলে তবুও ভালোবাসবো। আমি শুধু আপনার চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করব, আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছেন? যদি আপনি হ্যাঁ বলেন, আমি খুব আনন্দের সহিত নিজেকে আপনার কাছে সঁপে দিব। আমি তোমাকে কখনোই কষ্ট দেব না, সবসময় তোমাকে আগলে রাখবো, কথা দিচ্ছি। এবার কান্না থামাও প্লিজ। আজ কেন জানি কাঁদতে খারাপ লাগছে না, ভেতর থেকে যেন ভারী কোনো একটা জিনিস উড়ে গিয়েছে। মনে হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবে। আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। তাহলে আসুন বসে বসে করি। না, বসে বসে করতে হবে না, এখন তোমাকে আমি কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করব। ড্রয়িং রুমে আব্বু বসে আছে, সমস্যা নেই। আমি বলবো আমাকে বাধ্য করেছে কোলে নিতে, আর আমি বলবো আব্বা উনি জোর করে আমাকে কোলে নিয়েছে। এরপর আব্বা মাথা নত করে নিজে থেকেই তার রুমে চলে যাবে। দুজনেই এবার উঁচু আওয়াজে হেসে দিল। এখন
আর ফিজার হাসির শেষ দীর্ঘশ্বাস বের হলো না। সাদিয়া পাথরের মূর্তির ন্যায় বসার ঘরে বসে আছে। আকাশ ঘন মেঘে আচ্ছাদিত, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তাঘাটে কেউ নেই। সে বর্তমানে কোথায় আছে তার ধারণা নেই। সকালে ঘুম থেকে উঠে আরমান সাহেব তড়িঘড়ি করে বাসায় আসলেন। সাদিয়া তখন সবেমাত্র ঘুম থেকে উঠেছে। তিনি কপালে একাধিক ভাঁজ ফেলে বললেন, দ্রুত তৈরি হও, রাসেল নামের একটি ছেলে তোমাকে নিতে আসবে। রাতের ফ্লাইটে তুমি কানাডা যাবে। কিন্তু কেন বাবা? তোমার বান্ধবী রুবি আগুনে পুড়ে সুইসাইড করেছে, এর জন্য ইমরান তোমাকে ধরতে আসছে। তাছাড়াও সাদমান নাকি তোমার ব্যাপারে নালিশ করেছে। এইটুকু শুনে সাদিয়া অচেতন হয়ে পড়ে গেল। এরপর আর তার কিছু মনে নেই। সাদিয়া বারান্দায় নেমে এসেছে। দক্ষিণের পুকুরে একটি বাচ্চা ছেলে গোসল করছে। এত প্রবল বর্ষণেও কি করে সাহস হচ্ছে তার? সাদিয়া বেশ অবাক হয়ে বলল, তোমার ভয় লাগছে না? রাসেল তার কক্ষে বসা অবস্থায় ছিল। সে ভ্রু কুঞ্চিত করে জানালা দিয়ে উকি দিল। বাইরে তো কেউ নেই। রাসেল অনুগ্রহ স্বরে বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন? সাদিয়া না ফিরেই বলল, দেখো এত বৃষ্টির মধ্যে ছোট বাচ্চা কিভাবে গোসল করছে পুকুরে। রাসেল ঘর থেকে বের হয়ে আসলো। নরম কণ্ঠে বলল, ম্যাম আপনি বৃষ্টি কোথায় দেখছেন? ইদানিং তো বেশ গরম পড়েছে। আর তাছাড়া এখানে পুকুরি বা কোথায়? কেন আপনি দেখতে পাচ্ছেন না? ওই যে সামনে। রাসেল বুঝতে পারল কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। সে সাদিয়ার সাথে তাল মিলিয়ে বলল, হো হো আচ্ছা, হ্যাঁ এইমাত্র দেখলাম। যাই হোক, আপনি তৈরি হন, আমরা ঘণ্টাখানেকের মধ্যে বের হয়ে যাব। এখন কোথায় আমি? আপনি আমাদের গ্রামের বাড়ি। আমরা কানাডা যাব। আপনার বাবার আদেশ এটি। এত বৃষ্টির মধ্যে কিভাবে যাবেন? সমস্যা নেই, গাড়িতে করে যাব। সাদিয়া তৈরি হওয়ার জন্য ভিতরে চলে আসলো। রাসেল সাদিয়ার আচরণে বেশ বিচলিত। সে আরমান সাহেবকে ফোন করে সব জানালো। আরমান সাহেব বললেন, এখন এসব চিন্তা বাদ দাও, ওকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে বের হও তুমি। আমার একটা সম্মান আছে, আমি চাই না আমার মেয়েকে নিয়ে কোনো সমালোচনা হোক। যেহেতু সাদমান জনপ্রিয় মানুষ এবং এসব জানাজানি হতে সময় লাগবে না। জি স্যার, কানাডাতে আমার ভাই থাকে, তাকে বলবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে। জি। সাদিয়া তৈরি হয়ে বের হয়ে আসলো। হাতে রয়েছে কালো রঙের ছাতি। রাসেল কোনো কথা বাড়ালো না, চুপচাপ হয়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ি চলতে শুরু করলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। ইব্রাহিম বেশ চিন্তিত। সে বন্ধুকে কথা দিয়েছিল আজ সাদিয়া আর রুবির একটা ব্যবস্থা করবে, কিন্তু সে ব্যর্থ হলো। সাদিয়াদের বাড়িতে গিয়েছিল, কিন্তু তার পরিবার জানিয়েছে সাদিয়া 1 সপ্তাহ যাবৎ বাংলাদেশে নেই। যদিও বা ইমরান তার কথা বিশ্বাস করেনি, কিন্তু সে সাদিয়াকে আশেপাশের কোথাও খুঁজে পেল না। রুবি আত্মহত্যা করেছে কারণস্বরূপ তার এক কলিগ জানিয়েছে সে অনেকদিন যাবৎ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তার কারণে অনেক পরিবার ধ্বংস হয়েছে। সে আপাতত এসবের জন্য অনুতপ্ত। দুশ্চিন্তা রাতে তাকে ঘুমোতে দেয় না, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ডায়েরিতে লিখে গিয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সাদমান ইমরানের কাঁধে হাত বুলিয়ে বলল, আল্লাহ প্রত্যেক অপরাধীদের শাস্তি দেন। রুবি তার জীবনে জঘন্য জঘন্য অপরাধ করেছে। ও আমার সহপাঠী ছিল, তাই ওর সম্পর্কে মোটামুটি জানা আছে আমার। তবে আর যাই হোক, আমাদের কারো পাপ নিয়ে সমালোচনা করা উচিত হবে না। ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি। তবে সাদিয়া আর কোনো ভুল না করলেই হয়। আল্লাহ হেদায়েত দিক তাকে, আমিন। এখন কি করবি তুই? বাসায় যাব, অনেক কাজ জমেছে। ঠিক আছে যা, আমিও কাল ফিজাকে নিয়ে সেন্ট মার্টিন যাব। পাহাড়ে চড়তে চায় সে। বুঝতে পেরেছি। সাদমান ইমরানকে বিদায় জানিয়ে স্থান ত্যাগ করল। যদিও রুবি কখনো তার ভালো চায়নি, কিন্তু রুবির এহেন মৃত্যু সাদমানকে বেশ আঘাত করেছে। যার শেষ ভালো তার সব ভালো। দৈনন্দিন আমরা কত পাপই না করে থাকি। যদি পাপে মগ্ন থাকাকালীন আমাদের মৃত্যু হয়ে যায়, কালিমাটাও না পড়তে পারি, কি অবস্থা হবে তখন? কি বা জবাব দিব আল্লাহর কাছে? আত্মহত্যার ন্যায় জঘন্য মৃত্যু আর নেই, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে গেছেন। আত্মহত্যার পরিণতি মারাত্মক। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বর্ণনা পেশ করেছেন। আত্মহত্যাকারীর শাস্তি জাহান্নামে কিভাবে দেওয়া হবে ও এর পরিণাম সম্পর্কে যদি কেউ যথাযথভাবে অবহিত থাকে, তবে আল্লাহর কাছে আত্মহত্যা থেকে অবশ্যই সে পানাহ চাইবে এবং এহেন কর্মের প্রতি নিজের অন্তরে ঘৃণা জন্মাবে। আত্মহত্যার শাস্তির ধরন সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে নিজেকে ফাঁস লাগাতে থাকবে। আর যে ব্যক্তি বর্ষার আঘাতে আত্মহত্যা করবে সে জাহান্নামে অনুরূপভাবে বর্ষাবিদ্ধ হতে থাকবে। বুখারী শরীফের হাদিস। পরিশেষে এটাই বলবো, জীবনের প্রতি নিরাশ হয়ে কখনোই আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখবো এবং নিজেদের মেধা খাটিয়ে কঠিন মুহূর্ত থেকে বের হয়ে আসব। সমস্যা যেখানে থাকবে সমাধানও সেখানে থাকবে।
সাদমান এসব ভাবতে ভাবতে এয়ারপোর্টের কাছে চলে আসলো। রাস্তায় জ্যাম, অগণিত পিপ পিপ শব্দে কান ভারী হচ্ছে। পেছনের গাড়ি থেকে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। সে পাশে থাকা ড্রাইভারকে লক্ষ্য করে বলছে, আমরা আকাশে আছি। এই কণ্ঠ সাদমানের পরিচিত। সে না ঘুরে ফোন বের করলো, ইমরানকে ফোন দিবে। আরেকটি পুরুষ কণ্ঠ তখন ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাই, ম্যাডামের কথা কিছু মনে করবেন না, উনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আজ সারাদিনই আবল তাবল বকছেন। সাদমান ফোন পকেটে রেখে দিল। সাদিয়ার এই অবস্থা তার চোখ ভিজিয়ে দিল। আল্লাহ তাকে কত নিয়ামত দিয়েছেন, অথচ সে সবসময় এসবের অপব্যবহার করেছে। কাউকে কখনো নিজের থেকে বেশি ভালোবাসা উচিত নয়, কিন্তু সাদিয়া সেটাই করেছে। জ্যাম কমে গিয়েছে। সাদমান গাড়ি নিয়ে সম্মুখে এগিয়ে আসলো। তার বুঝতে বাকি রইল না, আল্লাহ চাহে তো সাদিয়ার ভবিষ্যৎ বাসস্থান হবে বিদেশে। এখন রাত। সাদমান আর ফিজা পাহাড়ের বুকে শুয়ে আছে। পাশেই তাদের তাঁবু। আকাশ পরিষ্কার, চন্দ্র নক্ষত্রদের স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে মেঘেরা তাদের আড়াল করে নেয়। তখনই ফিজা আর সাদমান শাহাদাত আঙুল গুটিয়ে বলে ওঠে, ইস, মেঘের জন্য ওই পাশের তারাদের গণনা করতে পারলাম না। দুজনই তখন উঠে বসে। মেঘেরা যখন সরে যায়, পুনশ্চ তারা গণনা কর্মে ব্যস্ত হয়ে পড়ে। ফিজা এবার নক্ষত্র থেকে মনোযোগ সরিয়ে সাদমানের দিকে মনোযোগী হলো। সাদমান মনের আনন্দে তারাদের গণনা করছে। সে ফিজাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উঠে বসল। লাজুক কণ্ঠে বলল, এভাবে তাকিয়ে থেকো না তো বউ, আমি অস্বস্তিতে পড়ে যাচ্ছি। বুঝতে পারছি, তবে আমার দেখতে ভালো লাগছে। কি দেখতে? পৃথিবীর সব থেকে সুন্দর মানুষটিকে দেখতে। সাদমান মুচকি হাসল। আমি পূর্বে যতবারই প্রকৃতির রাজ্যে এসেছি, আমি শুধু মন ভরে চাঁদকে দেখেছি, কিন্তু আজ আর চাঁদকে দেখতে ইচ্ছে হচ্ছে না। কেন? চাঁদের থেকে অতি সুন্দর এবং মূল্যবান হলো আমার স্বামী। আচ্ছা, তাই বুঝি? আপনাকে অনেক ভালোবাসি সাদমান। জোর গলায় বলো তো। আমি শুনতে পাচ্ছি না। ফিজা দাঁড়িয়ে গেল। আকাশের দিকে স্বীয় অবয়ব ফিরিয়ে জোর গলায় বলল, অনেক ভালোবাসি আপনাকে সাদমান। পাহাড়ে থাকা ফিজার আওয়াজ একাধিকবার প্রতিধ্বনিত হয়ে তাদের কাছে ফিরে আসলো। সাদমান ফিজাকে থামতে বলল। তাদের খানিকটা দূরে দুজন কাপল তাঁবুতে স্থান করছে। ফিজার এ কাণ্ডে নিশ্চয়ই তারা বিব্রত হবে। ফিজা সাদমানের কথা শুনল না। সে পুনশ্চ ভালোবাসি বলে চিৎকার করল। সাদমান এবার ফিজার মুখ চেপে ধরে বলল, বিশ্বাস করেছে আমার প্রজাপতি। এবার থামো। আপনি তো বললেন শুনতে পাচ্ছেন না, তাই বলতে বলতে আপনার কান স্তব্ধ বানিয়ে ফেলবো। না, শুনতে পাচ্ছি, এবার থামো। প্রজাপতি বলেছে, অবাক হওনি? না, অবাক হওয়ার কি আছে? যে আমার ডায়েরি পড়েছে সে তো আমার সম্পর্কে জানবে, তাই না? তবে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। কোন বিষয়? আপনাকে হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়াতে ফলো করে, আর আপনি শুধু একজনকেই ফলো করেন। কে সে? ফিজা বাচ্চাদের মতো ভঙ্গিমা করে বলল, আপনার প্রজাপতি। সাদমান হাসল, তবে এ হাসি এসেছিল ফিজাতে মুগ্ধ হয়ে। সাদমান গম্ভীর স্বরে বলল, তুমি একদিন অনেক বড় লেখিকা হবে। তখন মানুষরা আমাকে প্রজাপতির স্বামী বলে সম্বোধন করবে। কেউ যখন আপনাকে বলে ফিজার স্বামী, ফিজার স্বামী, আমার তখন এটা শুনতে ভালো লাগে। তাই ফিজার মধ্যে শিশুসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটছে। সে এই কাজটি তখনই করে যখন সে খুব খুশি হয়। সে অহেতুক কথা বলে সাদমানকে হাসাতে থাকলো। সাদমান বাধ্য ছেলের মতো বউয়ের সাথে তাল মিলালো। কিছুক্ষণ পর ফিজা তার চুলের বেনি থেকে কিছু পাহাড়ি ফুল সাদমানের হাতে দিয়ে বলল, এই নিন আপনার ফুল। ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তোমার মতো এগুলো ডায়েরিতে সংগ্রহ করে রাখবো প্রজাপতি। এগুলো কি খুব মূল্যবান কিছু? হ্যাঁ, কারণ আমার প্রজাপতি আমার কাছে অনেক বেশি মূল্যবান, তাই তার দেওয়া একটি শুকনো পাতাও আমার কাছে হীরা জহরত থেকে দামি। ফিজা মুচকে এসে সাদমানের দিকে তাকিয়ে থাকলো। দুজনেই দুজনের চোখে আটকে পড়ল। পৃথ্বীর শীতল বাতাস রোমাঞ্চকর মুহূর্তের আগমন ঘটাচ্ছে। সাদমান বেশিক্ষণ সেথায় দাঁড়িয়ে থাকলো না। বউকে কোলে তুলে নিয়ে তাঁবুতে চলে আসলো। তাঁবু এখন আলোশূন্য। 25 বছরের এক তরুণ সাদমানের পেছনে দাঁড়িয়ে আছে। তার নাম আসজাদ। আজ আকাশ মেঘলা, তবে বৃষ্টির দেখা নেই। বৃক্ষের পাতারা শীতল বাতাসে দুলছে। ঈষৎ রোদ পাতার আনাচে কানাচে ভেদ করে জমিনে ছায়া নকশা তৈরি করছে। তবে সাদমানের এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সাদমান বর্তমানে 60 বছরের বয়োজ্যেষ্ঠ। সে নিজ এলাকার একজন এমপি। সে তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। এই কাজটি সে প্রায় সময় করে। আজ থেকে 3 বছর আগে ফিজা জীবনের ইতি টেনেছে। তখন সংবাদ মাধ্যমে বড় করে হেডলাইন হয়েছিল, বিখ্যাত ইসলামিক নোবেল রাইটার ফিজা খান শারীরিক অসুস্থতার কারণে ঢাকার স্বনামধন্য এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিজার শুভাকাঙ্ক্ষীরা এ খবরে বেশ আহত হয়েছিল। তার জন্য সব জায়গায় কান্নার রোল পড়ে গিয়েছিল।
প্রত্যেকে মুনাজাতে ফিজার নাম ধরে দোয়া করেছিল। এই কয়েকদিনে সে অনেক ভালোবাসা অর্জন করে নিয়েছে, কিন্তু এসব কিছুর মধ্যেও তার কাছে গুরুত্বপূর্ণ ছিল তার স্বামীর ভালোবাসা। মৃত্যুর আগের দিন রাতে ফিজা সাদমানকে উদ্দেশ্য করে বলেছিল, আমি সবসময় চেয়েছিলাম আমার একজন ভালোবাসার মানুষ থাকবে, আমি তার লাইলি হব আর সে আমার মজনু হবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তিনি আমার দোয়া কবুল করেছেন। আজ দুজনেরই চুল পেকে গিয়েছে, অথচ আমরা একসাথে রয়েছি। কেন যেন মন বলছে এটাই হয়তো শেষ রাত হবে আমার জীবনে। আপনি আমাকে ক্ষমা করুন সাদমান। সাদমান বৃদ্ধা ফিজার মুখে আঙুল দিয়ে বলছিল, এসব আবল তাবল বকবে না। আল্লাহ তোমার হায়াত আরো বৃদ্ধি করে দিক, আমি দোয়া করি, আমিন। আজকের রাতটা আমার পাশে বসে থাকবেন? হ্যাঁ থাকবো। আজরাতের জন্য মন টানছে আমার ছেলেটা আমি ছাড়া একদম একা হয়ে যাবে। এসব চিন্তা মাথায় এনো না ফিজা। কিছু কিছু সময় সত্য মেনে নিতে হয় সাদমান। আমি বিশ্বাস করি আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই একটা আবদার করব। কি আবদার বলো? আমাকে কখনোই আপনার মন থেকে বের করে দিবেন না, আর আমার ছেলের প্রতি অনেক বেশি যত্নবান হবেন। তুমি আমার শেষ প্রেম, জান্নাতে গিয়ে আমি তোমার সাথে থাকতে চাই। মন থেকে বের করার তো প্রশ্নই আসে না। ফিজার চোখ ভিজে উঠল। সে 27 বছরের দাম্পত্য জীবনে উঁকি দিল। মানুষটা তাকে অসম্ভব ভালোবেসেছে। সে কষ্ট পাবে এমন কোনো কাজ কখনো করেনি। আজজাত হওয়ার পর ডাক্তার জানিয়েছিলেন ফিজা আর কখনো মা হতে পারবে না। ফিজা এই বিষয়টি নিয়ে প্রায় সময় দুঃখ পেত, কিন্তু সাদমান তাকে শান্ত স্বরে বলতো, ফিজা তুমি ওইসব মানুষদের দেখো যাদের একজন সন্তানও নেই, তাদের তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন, তাই না? তাহলে তুমি আর কখনোই মন খারাপ করে থাকবে না। কিন্তু এইটুকুই শেষ ছিল না। ফিজা আর সাদমানের জীবনে সব থেকে কঠিন মুহূর্ত এসেছিল যখন আজজাদের 10 বছর বয়স। একটি গাড়ি অ্যাক্সিডেন্টে ফিজার দুটি পা অচল হয়ে যায়। হুইল চেয়ার তার নিত্য সঙ্গীতে পরিণত হয়। ফিজা তার ভাগ্যকে মেনে নিতে পারলেও সাদমানের জন্য বেশ কষ্ট ছিল তার। হয়তো এখন আর সে সাদমানকে আগের মতো ভালোবাসতে পারবে না। তাদের মধ্যে মন কেন্দ্রিক ভালোবাসা থাকলেও সেখানে থাকবে না শরীর স্পর্শ করার নিয়ম। এভাবে কি ভালোবাসা সম্ভব? ফিজা সেদিন সাদমানকে আরেকটি বিয়ের জন্য পরামর্শ দিয়ে বলেছিল, আপনি আরেকটি বিয়ে করুন, আমি একজন ভালো বন্ধু হয়ে সারা জীবন আপনার পাশে থাকব। আরেকটা বিয়ে কেন করতে হবে? আমি আগের মতো আপনাকে ভালোবাসতে পারবো না, আপনার মন জয় করতে পারবো না। তুমি আমার পাশে বসে থাকলেই আমি আমার মনে শান্তি খুঁজে পাই। এতটুকুই তো যথেষ্ট, তাই না? না, এটুকু যথেষ্ট না। আপনি আমার জন্য কেন নিজে কষ্ট করবেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। মনে আছে তোমার, আমি যখন প্রথম রাজনীতিতে প্রবেশ করি তোমাকে ঠিকমতো সময় দিতে পারতাম না। আমাদের আজজাতকেও এজন্য অনেক কষ্ট দিয়েছি। প্রতিবার যাওয়ার সময় সে বাবা বাবা বলে কান্না করত। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমার বুক তখন ছিঁড়ে যাওয়ার উপক্রম হতো। কিন্তু যখনই একরাশ অপরাধ বোধ নিয়ে আমি বাড়ি ফিরে আসতাম, তুমি আর আজজাত মিলে হাসি মুখে আমাকে ওয়েলকাম জানাতে। আমি তোমার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যেতাম, যেন আমার কোনো অপরাধী নেই। অথচ আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার যে একটি পরিবার আছে, মাঝে মাঝে আমি সেটাও ভুলে যেতাম। কিন্তু তুমি সবসময় ক্লান্ত আমিকে সান্ত্বনা দিয়ে বলতে, মনে কষ্ট নেবেন না সাদমান, আমি আমার ভালো থাকা ভালো লাগাগুলোকে আপনার ভালো থাকা ভালো লাগার মধ্যে যুক্ত করে দিয়েছি। তাই এখন আর আপনার দূরত্ব আমাকে কষ্ট দেয় না। আজও অনুরূপ কথাই তোমাকে বলছি ফিজা, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর এ ভালোবাসা আমি তোমার থেকেই শিখেছি। আমরা না হয় একটু ভিন্ন শহরে যেয়ে প্রেম শুরু করব এখন থেকে, যে শহরে স্পর্শ করার নিয়ম থাকবে না। ফিজা সেদিন বাচ্চাদের মতো কেঁদেছিল। সে স্বামীর এহেন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেনি, তাই 1 বছরের মতো দুজনই দূরত্ব নিয়েছিল। এই 1 বছর আজজাত, ফিজা, সাদমান কেউ ভালো ছিল না। কিন্তু ফিজা সাদমানের ভালোবাসার কাছে হেরে গিয়েছিল। সাদমান এক শীতের সকালে ফিজার সামনে হাঁটু গেড়ে বসে বলেছিল, তোমাকে ছাড়া পুরো 1টা বছর কাটিয়েছি, তুমি ধারণাও করতে পারবে না এই 1 বছরের দিনগুলো আমি কতটা কষ্টে পার করেছি। একটু সংবাদ মাধ্যমে দৃষ্টি দাও, আমাকে নিয়ে একাধিক অহেতুক নিউজ হয়েছে। আমি কাজে অমনোযোগী হয়ে গিয়েছি, আমি মানুষদের ঠকিয়েছি, হ্যান ত্যান ইত্যাদি। আমি খুব ভেঙে পড়েছিলাম ফিজা, আমি সত্যি অমনোযোগী হয়ে গিয়েছিলাম। তোমাকে ছাড়া কাটানো প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য যন্ত্রণাদায়ক। আমার তোমাকে ছোঁয়া লাগবে না, শুধু তুমি আমার সাথে থাকবে, পাশে থাকবে। ফিজা সেদিনও কেঁদেছিল, তবে এ কান্না ছিল আনন্দের। এই পৃথিবীতে একজন রয়েছে যে তাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। ফিজা সাদমানের মাথা নিজের কোলে রেখে বলেছিল, আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না, কথা দিচ্ছি। এখন থেকে আমরা একে অপরের হৃদয়ের সাথে জুড়ে থাকব। আজজাত বাবা মায়ের এই সিদ্ধান্ত খুব খুশি হয়েছিল, কারণ সে বাবা মায়ের দূরত্ব কিছুতেই মেনে নিতে পারেনি। এসব ভাবতে ভাবতেই ফিজা সাদমানের দিকে তাকালো। বৃদ্ধ সাদমান চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে।
ফিজা সাদমানের নাম ধরে ডাক দিল। সাদমান ললাটে দুশ্চিন্তার ভাঁজ ফেলে বলল, ঠিক আছো তুমি? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। বেশি না, ছোট একটি আবদার করব। হ্যাঁ, করো। এক শীতের সকালে কান্না ভেজা চোখে আমার কোলে মাথা রেখে বলেছিলেন, আমি তোমার সাথে থাকতে চাই ফিজা, মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না? আজও অনুরূপভাবে এই কথাটুকু বলবেন? কিন্তু ফিজা, তুমি তো অসুস্থ। সমস্যা নেই, এই যে দেখুন আমি বসতে পারছি। প্লিজ এই আবদারটুকু রাখুন। ঠিক আছে। সাদমান স্ত্রীর কোলের উপর মাথা রেখে একই কথা বলেছিল। ফিজা সাদমানের চুল স্পর্শ করল। সে তার দু পায়ে কোনো অনুভূতি খুঁজে পেল না। কিছুক্ষণ পর সাদমান ঘুমিয়ে গেল। ফিজার দুই গাল বেয়ে একাধিক অশ্রু সাদমানের মুখে গড়িয়ে পড়ল। সাদমান এখনো ঘুমে বিভোর। মানুষটাকে ছেড়ে যেতে মোটেও ইচ্ছে হচ্ছে না তার, কিন্তু কিচ্ছু করার নেই। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে সে বাধ্য। ফিজার বুকে ব্যথা শুরু হলো। সে একটু টু শব্দ করল না। সে সাদমানকে জাগাতে চায় না। সাদমানের দিকে একটি শুকনো হাসি দিয়ে কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সাদমান ঘুমন্ত কিছুই টের পেল না। অবশেষে তার ঘুম ভাঙল ফজরের আজানের ধ্বনি শুনে। সাদমান সেদিন বিন্দুমাত্র কাঁদেনি। তার চোখ ছিল নির্শূন্য। তবে বাসায় এসে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল। দুঃখিত আসজাদ অশ্রু ভেজা চোখ নিয়ে বাবার পিঠে হাত বুলিয়ে দিল। সে এক মুহূর্তের জন্য নিজের চোখকে ছুটি দিচ্ছে না, কিন্তু সে বাবাকে শান্ত করার চেষ্টা করছে। এমনটি সে তার মাকে প্রায় সময় করতে দেখত। ফিজা যত বেশি ক্লান্ত থাকুক না কেন, সে সব সময় নিজের দুঃখ আড়াল করে স্বামীর পাশে এসে দাঁড়াতো। ক্লান্ত স্বামীর পিঠে হাত বুলিয়ে দিত, তাকে ভরসা দিত, উঠে দাঁড়াতে সাহায্য করত। মায়ের দেখানো পন্থা আসজাদ ভুলেনি। ফিজার মৃত্যুতে পুরো বাংলাদেশ কেঁদেছিল। সে যে শুধু লেখালেখিতে নিজেকে সীমাবদ্ধ রেখেছে, বিষয়টি তেমন নয়। সে এসবের পাশাপাশি একাধিক দরিদ্র মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। ফিজার জানাজার ভিড় ছিল অবাক করার মতো। সাদিয়াও এসেছিল। সাদিয়া কানাডাতে যেয়ে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। কয়েক বছর যাবৎ সে অসুস্থ ছিল। আল্লাহর ইচ্ছায় সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং রাশেদকে বিয়ে করল। অসংখ্যবার নিজের ভুলের জন্য ফিজা এবং সাদমানের কাছে ক্ষমা চাইল। দুজনেই সাদিয়াকে ক্ষমা করে দিয়েছে। আসজাদ আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চলো এবার বাড়ি ফিরে যাই। তুমি যাও বাবা, আমার যেতে ইচ্ছে করছে না। আসজাদ কদম পিছনে নিয়ে আসলো, অর্থাৎ সে চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর একটি ছাতা নিয়ে পুনরায় ফিরে আসলো। বাবার মাথার উপর ধরল। সাদমান মুচকি এসে বলল, শুধু আমার সেবা করলে চলবে নাকি? এখন তোমাকে বিয়ে শাদী করতে হবে। আপনাদের মতো এত সুন্দর জীবন যদি আমার হতো, সত্যিই খুব খুশি হতাম আমি। হবে বাবা, তোমার মা সব সময় তোমার জন্য একটা দোয়া করত। আল্লাহ যেন তোমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করেন যে তোমাকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে, যার পাশে থাকলে তোমার মনে হবে এই পৃথিবীটা হয়তো স্বর্গ। আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন বাবা। কিছুক্ষণের মধ্যেই পূর্ণ শক্তি নিয়ে বৃষ্টি জমিনে ছুটে আসলো। সাদমান ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। ফিজার কবরটি এখান থেকে দেখা যাচ্ছে। সে এক হাত দিয়ে বৃষ্টি স্পর্শ করলো। ফিজা এই কাজটি প্রায় সময় করত। সাদমানের শুভ্র দাড়িতে অগণিত বৃষ্টির ছাঁট মিশে গেল। সাদমান ফিজার কবরের দিকে পুনশ্চ দৃষ্টি দিয়ে লম্বা শ্বাস নিয়ে মনে মনে বলল, আমাদের গল্পের কখনো ইতি হবে না, কারণ আমিও দ্রুত তোমার কাছে ফিরে আসছি আমার প্রজাপতি। এখানেই শেষ হলো একটি হৃদয় শীতল করা ভালোবাসার গল্প। সব কাজই মনোযোগ দিয়ে করা উচিত, ঠিক তদ্রূপভাবে ভালোবাসাও মনোযোগ দিয়ে করা উচিত, ঠিক সাদমান আর ফিজার মতো।